যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দিন যাবে দিন আসবে, কিন্তু আমার ক্ষত কখনোই পূরণ হবে না। ঠিক তেমনি চিতাবাঘ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। অন্ধকার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে একা একা কথাগুলো বলছিল আরিয়ান। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত শীতলতা, যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যাবে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর বিদ্যুতের চমকানি আরিয়ানের ফর্সা মুখটাকে মাঝে মাঝে আলোকিত করে তুলছে। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়ানের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার শান্ত চোখের মণি দুটো যেন মুহূর্তেই টকটকে লাল বর্ণ ধারণ করল। তার দৃষ্টি এখন এতটাই তীক্ষ্ণ যে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। রাগে আর যন্ত্রণায় তার পুরো শরীর কাঁপছে, কিন্তু পরক্ষণেই সে শক্ত হয়ে গেল। হঠাৎ করে সে দপ করে চোখ দুটো বন্ধ করে ফেলল। এক মুহূর্তের জন্য মনে হলো তার ভেতরে জ্বলন্ত আগুনের পাহাড়টায় কেউ যেন এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। এক লহমায় সে নিজেকে পাথরের মতো শান্ত করে ফেলল। শান্ত হও আরিয়ান, শান্ত হও। তোমাকে এখনো অনেকটা পথ পেরোতে হবে। এখন এ তো আবেগ দেখালে চলবে না। মাফিয়া সাম্রাজ্যের রাজা হতে গেলে নিজের চোখের পানিকেও বন্দি করতে শিখতে হয়। আরিয়ান বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই এক রহস্যময় হাসি হাসল। সে জানে এই শহরের আন্ডারওয়ার্ল্ডে তার নাম শুনলে বাঘা বাঘা অপরাধীদেরও বুক কাঁপে, কিন্তু এই কঠোর বর্মের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল ক্ষত, যা তাকে প্রতি রাতে দগ্ধ করে। ঠিক এই সময় তার ঘরের দরজায় টোকা পড়ল। খুব সাবধানে একজন লোক ভেতরে প্রবেশ করল। সে আরিয়ানের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর জিসান। বস, আপনি যা বলেছিলেন সেই খবরটা চলে এসেছে। ডকইয়ার্ডে সেই পরিত্যক্ত গোডাউনে আজ রাতে বড় একটা চালান নামছে। শোনা যাচ্ছে এর পিছনে সেই পুরানো শত্রুর হাত আছে। শত্রু তো অনেকে আছে জিসান, কিন্তু যে আমার ক্ষতে আঘাত করেছে তাকে আমি নিজের হাতে শেষ করব। সব প্রস্তুতি ঠিক আছে তো? জি বস, আমাদের ছেলেদের চারপাশ ঘিরে ফেলেছে। আপনার একটা ইশারার অপেক্ষায় সবাই অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। খুব ভালো। আজ রাতটা হবে রক্তের হোলি খেলার রাত। তারা ভাবছে আমি এখনো শান্ত আছি, কিন্তু তারা জানে না আহত চিতাবাঘ কতটা তৃষ্ণার্ত হয়ে শিকারে বের হয়। জিসান, গাড়ি বের করো। জিসান মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আরিয়ান তার আলমারি থেকে একটা কালো রঙের ভারী ওভারকোট বের করে গায়ে জড়িয়ে নিল। কোমরে গুজে নিল রূপালি রঙের সেই বিশেষ রিভলভারটি। ঘর থেকে বের হওয়ার আগে সে একবার তার বাবার ছবির দিকে তাকালো। চোখে প্রতিশোধের আগুন নিয়ে সে অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। শহরের এক কোণে পরিত্যক্ত ডকইয়ার্ড, জং ধরা বিশাল বিশাল লোহার কন্টেনারগুলো যেন অন্ধকারের দানব হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির হালকা ঝাপটা আর লোনা বাতাসের শোষ শব্দ পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। আরিয়ান তার কালো গাড়িটা ডকইয়ার্ডের সীমানায় ঠিক বাইরে থামালো। জিসান ল্যাপটপের দিকে দ্রুত আঙুল চালাচ্ছে। বস, সিগন্যাল খুব দুর্বল। ডকইয়ার্ডের ভিতরে বড় কোনো ফ্রিকোয়েন্সি জামা লাগানো হয়েছে। ভেতরে অন্তত 10 জন সশস্ত্র লোক আছে। বস, একটা আজব ব্যাপার খেয়াল করেছেন? আন্ডারওয়ার্ল্ডে যাকে সবাই রক্তিম ছায়া বলে চেনে, তার ডিভাইসের লোকেশন এখানে শো করছে। রক্তিম ছায়া? ওই লোকটা গত 5 বছর ধরে নিখোঁজ ছিল। আজ সে হঠাৎ এই ডকইয়ার্ডে কেন? জিসান, তুমি বাইরে ব্যাকআপ নিয়ে থাকো। যদি কোনো গোলমাল দেখো তবে সোজা ভিতরে ঢুকবে, আমি একে যাব। আরিয়ান পা টিপে টিপে কন্টেনারগুলোর আড়ালে দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তার কানে এলো কয়েকজনের চাপা কণ্ঠস্বর। সে নীল কন্টেনারের একটা ফুটো দিয়ে ভেতরে উঁকি দিল। ভেতরে টেবিলের উপর একটা ল্যাপটপ রাখা, আর তার সামনে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে, শফিক আর রাশেদ। তাদের চেহারা দেখে চেনার উপায় নেই তারা আসলে কালো। সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে। আরিয়ান এখন ডকইয়ার্ডের ভেতরেই আছে। সে ভাবছে সে আজ আমাদের ডেরা ভেঙে ফেলবে,
কিন্তু সে জানে না সে নিজেই এখন খাঁচায় বন্দী। কিন্তু জহির ভাই কি নিশ্চিত যে এই মেয়েটাকে দেখলে আরিয়ান দুর্বল হয়ে পড়বে? আরিয়ান খান তো পাথরের মতন শক্ত মনের মানুষ। তার যে কোনো আবেগ আছে তা তো কোনোদিন শুনিনি। ঠিক সেই মুহূর্তে ল্যাপটপের স্ক্রিনটা জ্বলে উঠল। সেখানে কোনো চেহারা দেখা যাচ্ছে না, শুধু একটা আবছা ছায়া। ওপাশ থেকে যে কথা বলছে তার নাম জহির, কিন্তু এই জহির আসলে কে তা আন্ডারওয়ার্ল্ডের খুব কম মানুষই জানে। রাশেদ, তুমি আরিয়ানকে চেনো না। বাঘ যখন ক্ষুধার্ত থাকে তখন সে ভয়ঙ্কর, কিন্তু বাঘ যখন তার হারানো স্মৃতিকে চোখের সামনে ফিরে পায় তখন সে সবচেয়ে বেশি দুর্বল। এই মেয়েটি হলো আরিয়ানের সেই হারানো অতীত, যাকে সে 10 বছর আগে হারিয়েছিল। মেয়েটির চোখের বাঁধনটা আরো শক্ত করে দাও। জাহির ভাই, আরিয়ান যদি ভেতরে ঢোকার আগেই আমাদের উপর গুলি চালায়? চালাতে দাও, আমাদের কয়েকটা লোক মরলে কিছু যায় আসে না। আরিয়ানকে কন্টেনারের ভেতরে আসতে দাও। আমি চাই সে নিজের চোখে দেখুক যে তার সম্রাট হওয়ার পথে সবচেয়ে বড় রহস্যটা আসলে কি। বাইরে দাঁড়িয়ে সব শুনছিল আরিয়ান। তার হাত থরথর করে কাঁপছে। জহির নামের লোকটা কি বলছে, কার কথা বলছে? আরিয়ানের মনে পড়ে গেল 10 বছর আগের সেই আগুনের রাত, যেখানে সে তার প্রিয় মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলেছিল। তবে কি সেই মানুষটি আজও বেঁচে আছে? আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে সজোরে লাথি মেরে কন্টেনারের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। অনেক হয়েছে তোদের নাটক। শফিক, রাশেদ, আজ তোদের রক্ত দিয়ে আমি এই ডোর কোয়ার্ড দিয়ে দেব। বল, এই মেয়েটিকে আর তোদের এই জাহির কোথায় লুকিয়ে আছে? স্বাগত মাফিয়া কিং। আমরা জানতাম আপনি আসবেন, কিন্তু আপনি একা নন। আপনার অতীত ও আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। জাহির ভাই ঠিকই বলেছিলেন, আরিয়ানের চোখে এখন রাগের চেয়ে বিস্ময় বেশি। জাহির ভাই দেখুন, আপনার শিকার এখন আমাদের সামনে দাঁড়িয়ে। ল্যাপটপ থেকে জহিরের অট্ট হাসি ভেসে এলো। সেই হাসিটা এতটাই শীতল যে আরিয়ানের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আরিয়ান খান, তুমি কি ভেবেছিলে আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়তো সহজ? রাজমুকুট পড়তে হলে বুকের রক্ত দিতে হয়। আজ তোমার সেই পরীক্ষা। মেয়েটির মুখের দিকে তাকাও। আরিয়ান দ্রুত চেয়ারে বাঁধা মেয়েটির দিকে তাকালো। মেয়েটির মুখটা একটা পাতলা কালো কাপড়ে ঢাকা। মেয়েটি অস্পষ্ট স্বরে সাহায্য চাচ্ছে। আরিয়ান পা বাড়ালো মেয়েটির দিকে। ঠিক সেই মুহূর্তেই কন্টেনারের ওপর থেকে এক ধরনের সাদা ধোঁয়া বের হতে শুরু করলো। আরিয়ান বুঝতে পারলো এটা কোনো বিষাক্ত গ্যাস। তোরা কাপুরুষের মতো লড়াই করছিস? সামনে আয়। সামনেই তো আছি বস, কিন্তু আপনার সময় শেষ। রক্তিম ছায়ের জালে আপনি আটকা পড়েছেন। আরিয়ানের মাথাটা ঝিমঝিম করে উঠল। সে টলতে টলতে মেয়েটির খুব কাছে চলে গেল। সে হাত বাড়িয়ে মেয়েটির মুখের কাপড়টা সরাতে চাইল, কিন্তু তার আগেই শফিক পেছন থেকে আরিয়ানের ঘাড়ে একটা তীক্ষ্ণ ইঞ্জেকশন ফুটিয়ে দিল। আরিয়ান যন্ত্রণা চিৎকার করে উঠল এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আরিয়ান, আজ রাতটা তোমার হারের রাত নয়, বরং এক নতুন রহস্যের শুরু। তুমি যখন জেগে উঠবে তখন তুমি নিজেকে এক অন্য পৃথিবীতে আবিষ্কার করবে, যেখানে প্রতি পদে পদে তোমার অতীত তোমাকে তাড়া করবে। বিদায় মাফিয়া কিং। আরিয়ান শেষ চেষ্টা করে উঠে দাঁড়াতে। সে দেখল রাশেদ মেয়েটিকে কাঁধে তুলে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরিয়ান হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর আটকে গেল। পরক্ষণেই সে অন্ধকারে গহ্বরে তলিয়ে গেল। ডকইয়ার্ডের বাহিরে জিসান তখনও সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানে না তার বস এখন এক বিশাল ষড়যন্ত্রের গোলক ধাঁধায় বন্দী। অন্ধকার, চারদিকে শুধু ঘন অন্ধকার। আরিয়ানের মনে হচ্ছে সে কোনো গভীর কুয়োর মধ্যে তলিয়ে যাচ্ছে। তার মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন পাথর দিয়ে চেপে ধরেছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করলো। সে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু চোখের পাতা দুটো যেন আঠা দিয়ে লেগে আছে। অনেক চেষ্টার পর সে যখন চোখ খুললো, দেখলো সে কোনো এক অজানা ঘরের মাঝখানে একটা লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। ঘরটা বেশ বড়, কিন্তু জানালা নেই। দেয়ালগুলো নোনা ধরা, আর ছাদ থেকে একটা টিমটিমে বাল্ব জ্বলছে, যা থেকে আসা ম্লান আলোতে ঘরটাকে আরো ভুতুড়ে মনে হচ্ছে। আহ, মাথা ফেটে যাচ্ছে। জিসান, জিসান কোথায় তুমি? কেউ কি আছো এখানে? আরিয়ানের নিজের গলার স্বরে নিজের কানে অদ্ভুত শোনালো। সে হাত পা নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লোহার শিকলগুলো তার চামড়ায় বসে যাচ্ছে। ঠিক তখনই ঘরের কোণের একটি স্টিলের দরজা ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। অন্ধকার থেকে ধীর পায়ে হেঁটে সামনে এলো রাশেদ।
তার হাতে একটি চাবুক আর মুখে সেই কুৎসিত হাসি। মাফিয়া কিং আরিয়ানের কি তবে ঘুম ভাঙলো? আমরা তো ভেবেছিলাম আপনি হয়তো আর কোনোদিন চৌকি খুলবেন না। কেমন লাগছে এই রাজকীয় অতিথি সেবা? রাশেদ, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। সাহস থাকলে আমার বাঁধন খুলে দে, তারপর দেখ আরিয়ান খান কি করতে পারে। বল, সেই মেয়েটি কোথায়, আর জহির কোথায় লুকিয়ে আছে? উফ, আপনার সাহস দেখে আমি অবাক হই। এই অবস্থায় থেকেও আপনি হুমকি দিচ্ছেন। জহির ভাই ঠিকই বলেছিলেন, আপনার রক্তে অহংকার মিশে আছে। তবে চিন্তা করবেন না, আপনার সেই হারানো অতীত এই ছাদের নিচেই আছে। জহির ভাই আসছেন, তিনি সব রহস্য সমাধান করবেন। রাশেদ কষা শেষ করতে পারল না, তার আগেই ঘরের ভেতরে জহিরের ভারী পায়ের শব্দ পাওয়া গেল। জহির ঘরে ঢোকার সাথে সাথে রাশেদ মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে পড়ল। জহিরের পরনে একটা দামি স্যুট, কিন্তু তার মুখটা একটা মুখোশে ঢাকা। সে আরিয়ানের ঠিক সামনে এসে দাঁড়ালো এবং একটা চেয়ার টেনে আয়েশ করে বসলো। আরিয়ান, তুমি বড় হয়ে গেছো, যে তোমার রাগটা আগের মতোই আছে। 10 বছর আগে তুমি যখন বাড়ি থেকে পালিয়েছিলে, তখন কি ভেবেছিলে তোমার অতীত একদিন তোমাকে এভাবে খুঁজে নেবে? আমার নাম মুখে নেওয়ার যোগ্যতা তোর নেই জহির। তুই তো কেবল কারো হাতের বোতল। যে মেয়েটিকে তোরা ধরে এনেছিস সে খেয়ে, তার সাথে আমার লকেট কেন ছিল? ওহ, সেই লকেটটা যেটা তুমি তোমার ছোট বোনকে জন্মদিনে দিয়েছিলে, যার ভেতরে তোমার আর তোমার মায়ের ছবি ছিল। জহিরের কথা শুনে আরিয়ানের সারা শরীর যেন জমে বরফ হয়ে গেল। তার হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। 10 বছর আগে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তার চোখের সামনে তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। সে জানতো তার মা আর ছোট বোন মায়েরা সেই আগুনেই মারা গেছে। তবে কি? মিথ্যা বলছিস তুই। মায়েরা মারা গেছে, আমি নিজের চোখে বাড়িটা ফুরতে দেখেছি। তোরা আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য এই নাটক করছিস। নাটক? আচ্ছা, তবে তোমার নিজের চোখেই দেখানো। শফিক, মেয়েটাকে নিয়ে এসো। ঘরের অন্য একটা দরজা খুলে শফিক এক তরুণীকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে এলো। মেয়েটির হাত পা বাঁধা, পরনে একটা সাদা সালোয়ার কামিজ যা ধুলো আর রক্তে মাখামাখি। তার চোখের বাঁধন খুলে দিতেই সে কান্নায় ভেঙে পড়ল। আরিয়ান যখন মেয়েটির মুখের দিকে তাকালো, তার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল। এই চোখ, এই নাক হুবহু তার মায়ের মতো, আর মায়ের ছোটবেলার সেই চোখের কোণের জন্মদাগটা এখন স্পষ্ট। মায়েরা, তুই তুই বেঁচে আছিস? এটা কি সত্যি তুই? ভাইয়া, আপনি আমার ভাইয়া? ওরা আমাকে অনেকদিন ধরে আটকে রেখেছে। ওরা বলছিল আপনি নাকি মরে গেছেন। ভাইয়া, আমাকে এখান থেকে নিয়ে যান। আরিয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তার পাথর হৃদয় আজ ভেঙে খান খান হয়ে গেছে। সে পাগলের মতো শিকলগুলো ছেঁড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। জহির পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো এবং ধোঁয়া ছেড়ে হাসতে লাগলো। হবে, এই একটা জিনিসই মানুষকে ধ্বংস করে দাঁড়িয়ে আন। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডে রাজা হয়ে থাকতে চাও, তবে তোমাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জহির, আমি তোকে যা চাইবি তাই দেব। আমার সব রাজত্ব, সব টাকা তুই নিয়ে নে। শুধু আমার বোনকে ছেড়ে দে, ওকে কোনো আঘাত করিস না। এত সহজে না আরিয়ান, এত সহজে মুক্তি নেই। তোমার বাবা আমার পরিবারের সাথে যা করেছিল, তার প্রতিশোধ আমি এভাবেই নিব। আমি তোমাকে মারবো না, আমি চাই তুমি ধুকে ধুকে মরো। জিসানকে আমরা অলরেডি খবর দিয়েছি। সে এখন পাগলের মতো তোমাকে খুঁজছে, কিন্তু সে জানে না যে সে সরাসরি মৃত্যুর দিকে এগিয়ে আসছে। আরিয়ান বুঝল জহির কেবল তাকে নয়, তার পুরো টিমকে শেষ করার পরিকল্পনা করেছে। হঠাৎ উপরের তলায় একটা বিকট বিস্ফোরণের শব্দ হলো। পুরো ঘরটা কেঁপে উঠল। জহির আর রাশেদ চমকে উঠল। বস, ডকইয়ার্ডে পুলিশ আর জিসানের লোকেরা একসাথে অ্যাটাক করেছে। ওরা কোনোভাবে এই গোপন আস্থানার খোঁজ পেয়ে গেছে। অসম্ভব, এই জায়গার খবর কেউ জানতো না। রাশেদ, মেয়েটাকে নিয়ে চলো। আরিয়ানকে এখানেই বন্দি রাখো, যদি দরকার হয় ওকে মেরে ফেলো। জহির দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। রাশেদ মায়রাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল। মায়রা চিৎকার করে কাঁদতে লাগলো। আরিয়ান তার সমস্ত শক্তি দিয়ে শিকল টানল। রাগের মাথায় তার গায়ের রক্ত যেন টকবক করে ফুটছে। যন্ত্রণায় তার হাতের চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে, তবুও সে থামল না। রাশেদ, তুই যদি মায়েরার গায়ে হাত দিস, তবে আমি তোকে নরকেও শান্তি দেব না। মায়েরা, ভয় পাস না, ভাই আসছে। রাশেদ মায়রাকে নিয়ে চলে গেল, আর শফিক একটা পিস্তল আরিয়ানের কপালে ঠেকিয়ে ধরল। শফিকের হাত কাঁপছে। বাইরে গুলির আওয়াজ আরো কাছে এগিয়ে আসছে।
সরি বস, কিন্তু জাহির ভাইয়ের হুকুম আমাকে পালন করতেই হবে। আপনাকে আজ শেষ হতে হবে। শফিক ট্রিগারে আঙুল রাখল। আরিয়ান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বুলেট ঘরের ছাদ চিরে এসে রফিকের হাতে লাগলো। রফিকের হাতের পিস্তলটা ছিটকে পড়ে গেল। দরজার দিক থেকে জিসানের গর্জন শোনা গেল। বস, আমি এসে গেছি। জিসান আর তার দল ঘরে ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যে শফিককে কাবু করে ফেলা হলো। জিসান দৌড়ে এসে আরিয়ানের শিকল কাটতে শুরু করলো। বস, আপনি ঠিক আছেন তো? ওরা আপনাকে অনেক ক্ষতি করেছে। আমার চিন্তা করিস না জিসান। ওরা মায়রাকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালাচ্ছে। আমার বোন বেঁচে আছে জিসান, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আরিয়ান বাঁধনমুক্ত হতেই মেঝের উপর পড়ে থাকা একটা পিস্তল তুলে নিল। তার চোখে এখন খুনের নেশা। সে পাগলের মতো পেছনের করিডোর দিয়ে দৌড়াতে লাগলো। জহির আর রাশেদ মায়রাকে নিয়ে একটা নৌকায় ওঠার চেষ্টা করছিল। আরিয়ান দূর থেকে চিৎকার করে উঠল, জহির, আজ তুই আর ফালাবি কোথায়? আরিয়ান গুলি চালালো, কিন্তু অন্ধকারে গুলিটা নৌকায় গায়ে লাগলো। জহির মায়রার গলায় ছুরি ধরে আরিয়ানের দিকে তাকিয়ে হাসল। আরও এক পায়ে গলে তোমার বোনকে আর জানতে পাবেন আরিয়ান। এবার দেখি মাফিয়া কিং তার বোনকে বাঁচায় নাকি তার শত্রুকে ধরে। আরিয়ান মাঝপথে থমকে দাঁড়ালো। একদিকে তার হারানো বোন, অন্যদিকে তার পরম শত্রু। এক অদ্ভুত দোটানায় পড়ে গেল আন্ডারওয়ার্ল্ডের রাজা। নদীর তীরে থমথমে পরিবেশ, বাতাসের গতিবেগ বাড়ছে আর লোনা জ্বরের ঢেউগুলো আসতে পড়ছে পারে। আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার হাতে পিস্তল, কিন্তু লক্ষ্য স্থির করতে পারছে না, কারণ জহিরের হাতের তলোয়ারের মতো ধারালো ছুরিটা মায়রার গলায় চেপে বসে আছে। মায়রার চোখের পানি বৃষ্টির মতো ঝরছে, কিন্তু আতঙ্কে সে কোনো শব্দ করতে পারছে না। কি হলো আরিয়ান খান? আন্ডারওয়ার্ল্ডের দাপটের রাজার হাত কাঁপছে কেন? তুমি কি তবে হেরে গেলে? জহির, তুই জানিস না তুই কার সাথে খেলছিস। মায়েরাকে ছেড়ে দে। আমি তোকে কথা দিচ্ছি, আজ তোকে মরতে হবে না। তুই এখান থেকে জ্যান্ত যেতে পারবি। তোর কথার দাম আমার কাছে 2 পয়সা। তুই এখন পিস্তলটা নিচে ফেলে দে, আর তোর ওই জিসানকে বল পিছু হতে। নাহলে তোর চোখের সামনে এই সুন্দর গলাটা ফিঙ্কে দিয়ে রক্ত ছুটবে। আরিয়ান নিরুপায় হয়ে তার পিস্তলটা ধীরে ধীরে মাটিতে নামিয়ে রাখল। জিসান পাশ থেকে চিৎকার করে উঠল, বস, এ কি করছেন? ওকে যেতে দেবেন না। ও একবার পালালে আর খুঁজে পাবো না। চুপ কর জিসান। আমার কাছে আমার বোনের প্রাণের দাম রাজত্বের চেয়ে বেশি। জহির, মায়েরাকে নৌকায় তুলিস না, ওকে এখানে ছেড়ে দে। জহির এক পৈশাচিক হাসি দিয়ে মায়রাকে সজোরে ধাক্কা দিয়ে নৌকার ওপর ফেলে দিল। নৌকাটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই দূরে মিলিয়ে যেতে লাগলো। আরিয়ান দৌড়ে জলের ধারে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা তীব্র আলোর ঝলকানি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। দূর থেকে একটা স্পিডবোট প্রচণ্ড গতিতে তীরের দিকে ধেয়ে আসছে। সবাই যখন জহিরের নৌকার দিকে তাকিয়েছিল, তখন সেই স্পিডবোট থেকে হঠাৎ নিখুঁত নিশানায় একটা গুলি এসে লাগলো জহিরের নৌকার ইঞ্জিনে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে ইঞ্জিন বিকল হয়ে গেল। জহির টাল সামলাতে না পেরে নৌকার উপর পড়ে গেল। এই শার্টটা কেন করলো? জিসান, তুই কি লুক পাঠিয়েছিস? না বস, আমার লোক তো ডকইয়ার্ডের গেটে। এই স্পিড বোটটা কার আমি জানি না। স্পিডবোটটা তীরের একদম কাছে এসে থামলো। সেখান থেকে এক তরুণী লাফ দিয়ে নিচে নামলো। তার পরনে কালো চামড়ার প্যান্ট আর জ্যাকেট, চোখে কালো চশমা, হাতে একটা অত্যাধুনিক স্নাইপার রাইফেল। তার প্রতিটি পদক্ষেপ বলছে সে অত্যন্ত প্রশিক্ষিত। মেয়েটির নাম অহনা। সে ধীর পায়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। মাফিয়া কিং আরিয়ানকে আজ বেশ অসহায় লাগছে। আপনি কি তবে একা সামলাতে পারছেন না? কে তুমি? আর আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার সাহস পেলে কোথায়? আমার নাম অহনা, আর এই যে যাকে আপনি আপনার বোন ভাবছেন, তার পরিচয় নিয়ে আপনার মনে কি কোনো সন্দেহ নেই? মাফিয়া জগতে আবেগ দেখাতে গেলে নিজের কবর নিজেই খুঁড়তে হয়। আরিয়ান হতবাক হয়ে অহনার দিকে তাকিয়ে রইল। মায়েরা তখনও নৌকায় আটকা পড়ে আছে। অহনার রাইফেলের নলটা জহিরের দিকে তাক করে আছে। জহির নৌকা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই অহনা তার পায়ের কাছে আর একটা গুলি করল। কে এমে? আরিয়ান, তুই নতুন কাউকে ভাড়া করেছিস নাকি? জহির, তোমার সাথে আমার হিসেব পরে হবে। আরিয়ান, আমি এখানে আপনার শত্রু হিসেবে আসিনি। আমি এসেছি
আপনাকে একটা সত্যি মনে করিয়ে দিতে। আপনি যাকে মায়রা ভাবছেন তার হাতের জন্মদাগটা কি ভালো করে দেখেছেন? 10 বছর আগের আগুনে আপনার বোনের হাতে একটা পোড়া দাগ হওয়ার কথা ছিল, কিন্তু এই মেয়ের হাতে তো কোনো দাগ নেই। অহনার কথা শুনে আরিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত মায়রার দিকে তাকালো। মায়রা তখনও ভয়ে কাঁপছে। আরিয়ান ছোটবেলার স্মৃতি হাতড়াতে লাগলো। হ্যাঁ, অগ্নিকাণ্ডের দিন মায়রাকে ঘর থেকে বের করার সময় তার হাতে জ্বলন্ত কাঠের টুকরো পড়েছিল, কিন্তু এখন এই মেয়েটির হাতে তো কেবল একটা জন্মদাগ। মায়েরা, তোর হাত দেখা। তোর হাতে শিব পরা দাগটা কোথায়? ভাইয়া, আমি আমি অনেক ভয় পাচ্ছি। ওরা আমার প্লাস্টিক সার্জারি করিয়ে দিয়েছে হয়তো। ভাই, আমাকে বিশ্বাস করুন। আরিয়ান, এই মেয়েটি জহিরের সাজানো একটা পুতুল। আপনার আসল বোন মায়েরা কোথায় আছে সেটা কেবল আমি জানি, আর সেটা জানতে হলে আপনাকে আমার সাথে আসতে হবে। আরিয়ান এবার পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। কার কথা বিশ্বাস করবে সে? এই মায়রাকে কি জহির কেবল তাকে ফাঁসানোর জন্য এনেছে, নাকি অহনা কোনো বড় চাল আছে? ঠিক তখন জহির পকেট থেকে একটা রিমোট বের করলো। খেলাটা এত সহজ নয়। আরিয়ান, তুই আর এই রহস্যময়ী মেয়ে দুজনই মরবি। জহির রিমোটের বাটন চাপ দিতেই ডকইয়ার্ডের পেছনের একটা অংশে বিশাল বিস্ফোরণ ঘটল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইল। সেই সুযোগে জহির আর রাশেদ মায়রাকে নিয়ে অন্ধকারের মধ্যে অন্য একটা ছোট ডিঙি নৌকায় করে উধাও হয়ে গেল। না, জহিরকে ধরো। জিসান, পিছনে ওদের। পিছু নিয়ে লাভ নেই আরিয়ান। ওরা যে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে তার মুখ বন্ধ হয়ে গেছে। এখন শান্ত হন। আপনার সাম্রাজ্যের এমন কেউ আছে যে আপনার সব গোপন খবর জহিরকে পৌঁছে দিচ্ছে? আমি কেন তোমাকে বিশ্বাস করবো না? তুমিও তো হুট করে কোথা থেকে উদয় হলে। তুমি আমার বোনের কথা জানলে কিভাবে? কারণ 10 বছর আগে সেই বাড়িতে শুধু আপনি আর আপনার পরিবার ছিল না, সেখানে আমিও ছিলাম। আপনার বাবার মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের হাত অনেক লম্বা। আমি গত 10 বছর ধরে ছায়ার মতো আপনাকে ফলো করছি। আজ সময় এসেছে মুখোশ খোলার। আরিয়ান অহনার চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মিথ্যা নেই, আছে কেবল এক গভীর রহস্য আর প্রতিশোধের নেশা। আরিয়ান বুঝতে পারল সে এতকাল আন্ডারওয়ার্ল্ডের যে লড়াই লড়েছে, আসল লড়াইটা তার চেয়ে অনেক বেশি গভীর ও ভয়ঙ্কর। জিসান দৌড়ে এলো, তার মুখে আতঙ্কের ছাপ। বস, বড় বিপদ! আমাদের মেইন হেডকোয়ার্টারে হামলা হয়েছে, আর আপনার বাবার সেই গোপন লকারটা খুলে ফেলা হয়েছে। কি? ওই লকার খোলার চাবি তো কেবল আমার কাছে ছিল। তবে কি আমার ভেতরে কেউ বিশ্বাসঘাতকতা করছে? ঠিক ধরেছেন, বিশ্বাসঘাতক আপনার অনেক কাছেই আছে। চলুন আরিয়ান, রাত শেষ হয়ে আসছে। আপনাকে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর হ্যাঁ, ওই লকারে যা ছিল তার চেয়েও বড় কিছু আপনার ড্রয়িং রুমের অপেক্ষা করছে। আরিয়ান আর অহনা দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। আরিয়ানের মনে হাজারো প্রশ্ন। কে এই অহনা? সে কিভাবে তার বাবার অতীতের কথা জানে? আর মায়রা যদি নকল হয়ে থাকে, তবে আসল মায়রা কোথায়? মাফিয়া কিং আরিয়ানের জীবনটা যেন আজ থেকে একটা বিশাল গোলক ধাঁধায় পরিণত হলো। একদিকে তার হারানো পরিবারের স্মৃতি, অন্যদিকে তার সাম্রাজ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক। রাতের আধার আরও গভীর হয়েছে। আরিয়ানের কালো ল্যাম্বরগিনি গাড়িটা ঝড়ের গতিতে শহরের বুক ছেড়ে এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে আরিয়ান নিজে, তার চোয়াল শক্ত হয়ে আছে। পাশে বসে আছে অহনা। তার শান্ত চোখের আড়ালে কি লুকিয়ে আছে তা আরিয়ান শত চেষ্টা করেও বুঝতে পারছে না। পেছনে অন্য একটা গাড়িতে জিসান আর তার দলবল আসছে। আরিয়ানের মনে শুধু একটাই চিন্তা, তার বাবা সেই গোপন লকার, যেখানে এমন কিছু নথি ছিল যা ফাঁস হলে আন্ডারওয়ার্ল্ডে ভূমিকম্প শুরু হয়ে যাবে। না, তুমি বললে আমার অনেক কাছের কেউ বিশ্বাসঘাতকতা করেছে। নামটা কি বলবে, নাকি এখন রহস্য করে নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করবে? নাম আমি এক্ষুনি বলবো না আরিয়ান, কারণ সেই নামটা শুনলে আপনি হয়তো গাড়ি চালানো ভুলে যাবেন। শুধু এইটুকু জেনে রাখুন, যে মানুষটা আপনার জন্য জীবন দিতে পারে বলে আপনি বিশ্বাস করেন, সেই মানুষটাই আপনার শেকড় কাটছে। আর ওই লকারে যা ছিল সেটা জহিরের হাতে পড়া মানে আপনার মৃত্যুর পরোয়ানা জারি হওয়া। আমার মৃত্যু এত সহজ নয় অহনা। এই আরিয়ান খান মৃত্যুকে বহুবার চোখের সামনে থেকে দেখে ফিরে এসেছে, কিন্তু তুমি আমার বাবার লকার সম্পর্কে এত কিছু জানলে কিভাবে? সময় হলে সব জানতে পারবেন। এখন কথা কম বলে হাত স্টারিংয়ে রাখুন। আমরা হেডকোয়ার্টারে খুব কাছাকাছি।
মিনিট 10-এর মধ্যেই গাড়িটা আরিয়ানের বিশাল অট্টালিকার সামনে এসে থামলো। কিন্তু পরিবেশটা আজ অন্যরকম। গেটের পাহারাদারকে কাউকে দেখা যাচ্ছে না, চারদিক একদম নিস্তব্ধ। আরিয়ান পিস্তলটা বের করে লোড করলো। অহনাও তার জ্যাকেটের ভেতর থেকে দুটো ছোট চপার আর একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে নিল। জিসান, তোমরা পেছনে গেট দিয়ে ঢুকো, কেউ যেন বের হতে না পারে। আমি আর অহনা মেইন ডোর দিয়ে যাচ্ছি। ঠিক আছে বস, আপনারা সাবধানে থাকবেন। আরিয়ান আর অহনা সতর্কভাবে ভেতরে ঢুকলো। করিডোর দিয়ে যাওয়ার সময় আরিয়ান দেখলো তার দুজন বিশ্বস্ত গার্ড রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাদের অত্যন্ত পেশাদারভাবে খুন করা হয়েছে। আরিয়ানের রাগ এবার চরমে পৌঁছালো। সে দ্রুত তার বাবার লাইব্রেরি রুমের দিকে গেল, যেখানে সেই গোপন লকারটা ছিল। লাইব্রেরি রুমের দরজাটা আগে থেকেই খোলা। আরিয়ান ভেতরে ঢুকে দেখল দেয়ালে সেই গোপন ভলটা হাট করে খোলা। ভেতরে কোনো ফাইল নেই, টেবিলের উপর শুধু একটা সাদা খাম পড়ে আছে। আরিয়ান খামটা হাতে নিল। ভেতরে একটা চিরকুট, যাতে রক্ত দিয়ে লেখা, রাজার মুকুট এখন আমার মাথায়। কেসে কে এই কাজ করলো? জিসান? জিসান কোথায় তুমি? হঠাৎ পেছনের দরজা দিয়ে জিসান ঘরে ঢুকলো। তার হাতে কোনো অস্ত্র নেই, তার চোখে মুখে এক অদ্ভুত অপরাধ বোধের ছাপ। বস, আমাকে মাফ করে দেবেন, আমি এটা করতে চাইনি, কিন্তু ওরা আমার মাকে বন্দি করে রেখেছে, আমি নিরুপায় ছিলাম। জিসান, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত লোক হয়ে তুমি আমার পিঠে ছুরি মারলে? তুমি জানো এই লোকারে কি ছিল? জানি বস, আপনার বাবার আসল উইল আর সেই তালিকা, যেখানে আন্ডারওয়ার্ল্ডের সব রাঘব বলদের কুকীর্তির প্রমাণ ছিল। জহির ভাই এগুলো চেয়েছিলেন। আমি বলেছিলাম না আরিয়ান, আপনার খুব কাছের কেউ। কিন্তু জিসান, তুমি একটা ভুল করেছো। জহির তোমাকে যেটা বলেছে সেটা সত্যি নয়। তোমার মাকে ওরা আগেই মেরে ফেলেছে। কি? না, এটা হতে পারে না। জাহির ভাই কথা দিয়েছেন। মাফিয়াদের কথা বিশ্বাস করতে নেই জিসান। দেখো, তোমার ফোনের ইনবক্সে একটা ছবি পাঠানো হয়েছে। জিসান কাঁপতে কাঁপতে তার ফোন বের করল। একটা ছবি দেখে সে চিৎকার করে মাটিতে বসে পড়ল। তার মা আর নেই, জহির তাকে শুধু ব্যবহার করেছে। জিসান পাগলের মতো হাসতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি সব শেষ করে দিয়েছি বস, আমি ফাইলগুলো জহিরের লোককে দিয়ে দিয়েছি। ওরা এখন শহরের পূর্ণ গির্জার কাছে অপেক্ষা করছে। আমাকে মেরে ফেলুন বস, আমি বেঁচে থাকার যোগ্য নয়। তোমাকে মারবো আমি পরে জিসান, আগে এই ফাইলগুলো উদ্ধার করতে হবে। অহনা চলো, আমাদের হাতে সময় খুব কম। আরিয়ান আর অহনা গির্জার দিকে রওনা দিল। কিন্তু গির্জার সামনে পৌঁছে তারা যা দেখলো তাতে তাদের চক্ষু চড়কাজ। সেখানে জহির নেই, বরং দাঁড়িয়ে আছে এক বয়স্ক লোক, যাকে আরিয়ান খুব ভালো করে চেনে। লোকটা হলো আরিয়ানের বাবার এককালীন ব্যবসায়িক পার্টনার, মিস্টার স্বগত। আসো আরিয়ান, অনেক দেরি করে ফেললে। তোর বাবার রেখে যাওয়া সাম্রাজ্যটা এখন আমার হওয়ার অপেক্ষায়। শওকত চাচা, আপনি এর পেছনে? তার মানে জহির কেবল আপনার একটা ভাড়াটে গুন্ডা ছিল? ঠিক ধরেছ, জহিরকে আমি টাকা দিয়ে লাগিয়েছিলাম যাতে সে তোমাকে বিভ্রান্ত করে। আর সেই মায়েরা সাজা মেয়েটা, এটাও আমারই চাল ছিল। কিন্তু এই মেয়েটিকে, অহনা, তোমাকে তো অনেকদিন পর দেখলাম। শওকত সাহেব, আপনার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। 10 বছর আগে আপনি আরিয়ানের বাড়িতে আগুন লাগিয়েছিলেন, আর আপনি আমার বাবাকে ফাঁসিয়েছিলেন। আজ আমি সব হিসেব চুকিয়ে দেব। শওকত হাসতে লাগলো। তার ইশারায় গির্জার চারপাশ থেকে প্রায় 30 জন সশস্ত্র লোক বেরিয়ে এলো। তারা আরিয়ান আর অহনাকে ঘিরে ফেলেছে। আরিয়ান, তোমার দিন শেষ। আজ এই গির্জাই হবে তোমার কবর। আর ফাইলগুলো, এগুলো এখন আমার হাতে। এখন বলো, আগে কাকে মারবো, তোমাকে নাকি তোমার এই নতুন সঙ্গিনীকে? আরিয়ান আর অহনা একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে এখন মৃত্যুর ভয় নেই, আছে কেবল লড়াই করার জেদ। আরিয়ান মুচকি হাসল। শওকত চাচা, আপনি একটা কথা ভুলে গেছেন। চিতাবাঘকে যখন চারপাশ থেকে ঘিরে ফেলা হয়, তখন সে সবচেয়ে বেশি হিংস্র হয়ে ওঠে। জিসান হয়তো আপনার ফাইল দিয়েছে, কিন্তু সে জানে না ওই ফাইলের ভিতরে আমি একটা ছোট্ট চিপ আর একটা রিমোট বম্ব সেট করে রেখেছিলাম। কি মিথ্যে বলছো তুমি? বিশ্বাস না হলে আপনার হাতের ব্যাগের দিকে তাকাও। শওকত সাহেব ব্যাগটা খুলতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার পকেট থেকে একটা রিমোট বের করল।
কিন্তু সে বাটন চাপ দেওয়ার আগেই অহনা আরিয়ানের হাত চেপে ধরল। না আরিয়ান, এক্ষুনি নয়। ওটা ফাটালে মায়েরার কোনো খোঁজ পাবো না। শওকত সাহেবের কাছেই আপনার বোন বন্দি আছে। জহির তো একটা ধোঁয়া ছিল। আসল মায়েরা শওকত সাহেবের ওই ফার্ম হাউসে আছে। আরিয়ান থমকে গেল। রহস্যের পর রহস্য। শওকত সাহেব এবার অট্ট হাসি দিয়ে উঠলেন। ঠিক ধরেছ মেয়ে, মায়েরা আমার কাছেই আছে। যদি তাকে জ্যান্ত দেখতে চাও তবে এই রিমোটটা আমাকে দিয়ে দাও আর নিজেদের সারেন্ডার করো। আরিয়ান এক গভীর সংকটে পড়ল। একদিকে তার বাবার খুনি আর তার সাম্রাজ্য ধ্বংসকারী শত্রু, অন্যদিকে তার একমাত্র বোন অহনা আরিয়ানের কানে ফিসফিস করে বলল, আমার উপর ভরসা রাখুন আরিয়ান, একটা সুযোগ দিন। ঠিক সেই সময় গির্জার ঘন্টার শব্দ বেজে উঠল। রাত 12টা। অন্ধকারের ভেতর থেকে নতুন কোনো শক্তির আগমন ঘটতে চলেছে। অহনা হঠাৎ তার পকেট থেকে একটা বিশেষ ধরনের স্মোক গ্রেনেড মাটিতে ছুঁড়ে মারল। পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেল। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। শওকত সাহেবের লোকেরা এলোপাথারি গুলি চালাতে লাগলো, কিন্তু ধোঁয়ার ভেতর আরিয়ান আর অহনা যেন অদৃশ্য হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই চিৎকার আর আর্তনাতে গির্জা প্রাঙ্গণ নরকপুরীতে পরিণত হলো। ধোঁয়া যখন একটু পরিষ্কার হলো, দেখা গেল শওকত সাহেবের অর্ধেক লোক মাটিতে লুটিয়ে আছে, কিন্তু শওকত সাহেব ওধাও। সাথে সেই ফাইলগুলোও নেই। দূর ও পালিয়ে গেল। অহনা তুমি কোথায়? আরিয়ান চারদিকে তাকিয়ে অহনাকেও দেখতে পেল না। শুধু মাটির উপর পড়ে আছে অহনার সেই কালো চশমাটা আর একটা ছোট ম্যাপ। মাপের এক জায়গায় লাল কালি দিয়ে গোল করা আছে, সেখানে লেখা ব্ল্যাক পয়েন্ট। আরিয়ানের জীবন এখন এক নতুন মোড়ে। জিসানের বিশ্বাসঘাতকতা, শওকত সাহেবের আসল রূপ আর অহনার রহস্যময় অন্তর্ধান, সব মিলিয়ে সে এখন এক বিশাল গোলকধাঁধায়। রাতের শেষ প্রহর। কুয়াশায় ঢাকা শহরের নির্জন রাস্তায় আরিয়ানের গাড়িটা ঝড়ের গতিতে ছুটছে। তারা এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে অহনার ফেলে যাওয়া সেই ম্যাপ। ম্যাপে চিহ্নিত ব্ল্যাক পয়েন্ট আসলে শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত কয়লা খনি। সেই জায়গাটার কথা শহরের মানুষ ভুলে গেছে। আরিয়ানের পাশে কেউ নেই। জিসানকে সে বাড়িতেই রেখে এসেছে। বিশ্বাসঘাতক হলেও জিসানের উপর মায়া হচ্ছিল আরিয়ানের, কিন্তু এখন তার মায়া দেখানোর সময় নেই। তার মাথায় শুধু মায়ের মুখটা ঘুরপাক খাচ্ছে। যদি আজ মায়ের কিছু হয় তবে এই শহর আমি পুড়িয়ে ছাড়খাড় করে দেব। শওকত চাচা, আপনি আমার বাবাকে মেরেছেন, এখন আমার বোনকে নিয়ে খেলছেন। আপনার মৃত্যু আমার হাতে লেখা আছে। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর আরিয়ান সেই পরিত্যক্ত খনির সামনে এসে পৌঁছালো। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার আর শ্মশানের মতো নিস্তব্ধ। খনির প্রবেশ পথে বিশাল একটা লোহার গেট আধখোলা অবস্থায় ঝুলে আছে। আরিয়ান গাড়ি থেকে নেমে তার জ্যাকেটের ভেতর থেকে দুটো পিস্তল বের করলো। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। ভেতরে পাথরের দেয়ালে মশাল জ্বলছে, যা এই আধুনিক যুগে বেশ বেমানান। হঠাৎ একটা মোড় ঘুরতেই আরিয়ান থমকে দাঁড়ালো। সামনে একটা বিশাল হলঘরের মতো জায়গা, আর সেখানে চেয়ারে একজন মেয়ে বসে আছে। তার মুখটা অন্ধকার দিকে ফেরানো। মায়েরা, তুই কি ওখানে? ভাই এসে গেছি, ভয় পাস না। মেয়েটি কোনো উত্তর দিল না। আরিয়ান দ্রুত পায়ে এগিয়ে গেল। সে যখন মেয়েটির সামনে পৌঁছালো এবং তার মুখটা দেখলো, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ কোনো সাধারণ মেয়ে নয়, এটা একটা কৃত্রিম পুতুল, ম্যানিকুইন, যার গায়ে মায়েরার ছোটবেলার সেই ফ্রকটা পরানো আছে। আর পুতুলের বুকে একটা ডিজিটাল ঘড়ি লাগানো, যেটাতে সময় কমছে। এটা আবার কি? আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। এখান থেকে সরুন আরিয়ান, এটা একটা ফাঁদ। উপর থেকে একটা রশি বেয়ে অহনা হঠাৎ নিচে নেমে এলো। সে আরিয়ানের হাত ধরে সজোরে একটা পাথরের আড়ালে ধাক্কা দিল। পরের মুহূর্তেই সেই পুতুলটি বিকট শব্দে বিস্ফোরিত হলো। পুরো হলঘর ধোঁয়ায় ভরে গেল এবং উপর থেকে কিছু পাথর ধসে পড়ল। অহনা, তুমি এখানে কিভাবে? তুমি না গির্জা থেকে উধাও হয়ে গিয়েছিলে? আমি শওকত সাহেবের পিছু নিয়েছিলাম আরিয়ান। তিনি আপনাকে এখানে ব্যস্ত রেখে মায়েরাকে নিয়ে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু আমি মাঝপথে ওনার গাড়িতে জামাল লাগিয়ে দিয়েছি। মায়েরা ওইখানে একদম নিচের তলায় আছে, কিন্তু সেখানে যাওয়া এত সহজ নয়। আমাকে পথ দেখাও অহনা, আজ কোনো বাধা আমি মানব না।
অহনা আর আরিয়ান খনির আরও গভীরে যেতে শুরু করলো। এক জায়গায় গিয়ে তারা দেখলো শওকত সাহেব আর জহির একসাথে দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটা কাচের ঘর, আর সেই ঘরের ভেতরে একজন তরুণী অচেতন অবস্থায় পড়ে আছে। মেয়েটির পরনে একটা নীল ড্রেস। মেয়েটির মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতের কবজিতে একটা গভীর পোড়া দাগ স্পষ্ট ফুটে আছে। ওই তো মায়েরা, ওই তো সেই পোড়া দাগ। অহনা, তুমি ঠিকই বলেছিলে, ডকইয়ার্ডের ওই মেয়েটা নকল ছিল। মায়েরাকে ওরা এই কাছের ঘরে আটকে রেখেছে কেন? সাবধানে আরিয়ান, ওই কাচের ঘরে বিষাক্ত কার্বন মানে অক্সাইড গ্যাস ভরা হচ্ছে। আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে। শওকত সাহেব আরিয়ানকে দেখতে পেয়ে অট্ট হাসি দিয়ে উঠলেন। তার হাতে একটা রিমোট কন্ট্রোল। আসো আরিয়ান, আসো। তোমার আসল বোনের সাথে দেখা করো। 10 বছর ধরে ওকে আমি লালন পালন করেছি, শুধু আজকের দিনটার জন্য। আমি চেয়েছিলাম তুমি যখন নিজের চোখে ওকে মরতে দেখবে, তখন তোমার বাবার আত্মা শান্ত হবে না, বরং আরো বেশি যন্ত্রণায় পড়বে। বস, দেরি করবেন না, আরিয়ানকে এখানেই শেষ করে দিই। জহির, তুই তো কেবল একটা কুকুর। শওকত চাচা, আপনি আমার সাথে যা খুশি করুন, কিন্তু মায়েরাকে ছেড়ে দিন। ও তো কোনো দোষ করেনি। ওর রক্তটাই তো ওর দোষ আরিয়ান। খান পরিবারের রক্ত আমি এই পৃথিবী থেকে মুছে ফেলবো। এই যে দেখো, গ্যাসের মিটার বাড়ছে, আর 3 মিনিট পর তোমার বোন চিরতরে ঘুমিয়ে পড়বে। আরিয়ান আর অপেক্ষা করলো না। সে পাগলের মতো কাচের দেয়ালের দিকে গুলি চালালো, কিন্তু কাজটা বুলেট প্রুফ। কোনো কাজ হলো না। অহনা তখন জহিরের সাথে হাতাহাতি লড়াইয়ে লিপ্ত হয়েছে। আরিয়ান শওকত সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। শওকত সাহেব বয়স্ক হলেও তার গায়ে অনেক শক্তি। তুমি পারবে না আরিয়ান, মাইরাজ মরবেই। আরিয়ান শওকত সাহেবের হাত থেকে রিমোটটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক তখন কাচের ঘরের ভেতর থেকে মায়েরা চোখ খুলল। সে কাচের উপর হাত রেখে আরিয়ানকে দেখল। তার ঠোঁট নড়ছে। সে বলছে, ভাইয়া। আরিয়ানের চোখে তখন জল আর মুখে প্রতিশোধের আগুন। সে তার সমস্ত শক্তি দিয়ে শওকত সাহেবের মাথায় একটা আঘাত করল এবং রিমোটটা কেড়ে নিল। কিন্তু রিমোটটা হাতে নিতেই দেখলো সেটা আগেই জ্যাম হয়ে গেছে। না, এটা কাজ করছে না। অহনা, কিছু একটা করো। অহনা জহিরকে লাথি মেরে ফেলে দিয়ে আরিয়ানের কাছে দৌড়ে গেল। সে তার ব্যাগ থেকে একটা ছোট ইলেকট্রনিক ডিভাইস বের করল। আরিয়ান, আমি মেইন সিস্টেম হ্যাক করার চেষ্টা করছি। আপনি কাচের ঘরের নিচের পাম্পটা কাটার চেষ্টা করুন, ওখান দিয়ে গ্যাস যাচ্ছে। আরিয়ান মেঝেতে পড়ে থাকা একটা কুড়াল তুলে নিল। সে পাগলের মতো পাইপের ওপর আঘাত করতে লাগলো। ওদিকে শওকত সাহেব হাসতে হাসতে বললেন, দেরি হয়ে গেছে আরিয়ান, গ্যাস রিলিজ হয়ে গেছে। হঠাৎ একটা যান্ত্রিক শব্দ হলো এবং কাচের ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অহনা সফল হয়েছে। আরিয়ান দ্রুত ভেতরে ঢুকে মায়েরাকে কোলে তুলে নিল। মায়েরা, বোন আমার, চোখ খোল, ভাই এসেছে। ভাইয়া, আপনি? আমি জানতাম আপনি আসবেন। মা আমাকে স্বপ্নে বলেছিল আপনি আমাকে নিতে আসবেন। মায়েরার কণ্ঠস্বর খুব দুর্বল। আরিয়ান যখন মায়েরাকে নিয়ে ঘর থেকে বের হচ্ছে, তখন দেখলো শওকত সাহেব আর জহির পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এবার আর তারা পারল না। জিসান তার দলবল নিয়ে খনির ভেতরে ঢুকে পড়েছে। জিসান শওকত সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক খেলেছেন শওকত সাহেব, এবার পুলিশের কাছে যাওয়ার সময় হয়েছে। বস, আমি সব পুলিশ ফোর্সকে এখানে ডেকে এনেছি। জিসান, তুমি অনেক বড় কাজ করেছো। শওকত চাচা, আপনি ভেবেছিলেন আমি একা আসবো? মাফিয়া কিং তার শত্রুকে চেনার পর তাকে কোনো সুযোগ দেয় না। পুলিশ শওকত সাহেব আর জহিরকে গ্রেফতার করে নিয়ে গেল। আরিয়ান মায়েরাকে নিয়ে গাড়িতে বসালো। অহনা পাশে এসে দাঁড়ালো। অহনা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু একটা প্রশ্ন এখনো মনে রয়ে গেছে। তুমি আসলে কে? তুমি আমার মায়েরার হাতের দাগ কথা জানলে কিভাবে? আরিয়ান, 10 বছর আগে যখন আপনার বাড়িতে আগুন লেগেছিল, তখন আমার বাবা আপনাদের সিকিউরিটি ইনচার্জ ছিলেন। শওকত সাহেব আমার বাবাকে খুন করেছিলেন যাতে তিনি চুরির অপবাদ দিয়ে পালিয়ে যেতে পারেন। আমার বাবা মরার আগে আমাকে বলেছিলেন আপনার বোনের হাতে ওই দাগটার কথা। আমি শুধু আমার বাবার অপবাদ মুছতে চেয়েছিলাম। তুমি আমাদের জন্য যা করেছো তা কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি এখন কোথায় যাবে? আমার কাজ শেষ আরিয়ান। আমি ছায়ার মানুষ, ছায়াতেই ফিরে যাব। তবে মনে রাখবেন,
আন্ডারওয়ার্ল্ডের বিপদ কাটেনি। শওকত সাহেবের পেছনে আরও বড় কেউ আছে। অহনা অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আরিয়ান মায়রার মাথায় হাত রাখলো। আজ 10 বছর পর সে নিজেকে কিছুটা হালকা অনুভব করছে। তার মা বাবার খুনিরা সাজা পেয়েছে, আর তার আদরের বোন তার কোলে ফিরে এসেছে। কিন্তু অহনার শেষ কথাটা আরিয়ানের কানে বাজতে লাগলো। পেছনে আরও বড় কেউ আছে। তবে কি এই রহস্যের শেষ এখানেই নয়? আন্ডারওয়ার্ল্ডের আসল রাজাকে? সেটা জানতে হলে আরিয়ানকে আরও বড় কোনো যুদ্ধের জন্য তৈরি হতে হবে। খনি থেকে মায়রাকে উদ্ধার করে আরিয়ান যখন শহরের দিকে ফিরছিল, সে ভেবেছিল লড়াইটা বোধহয় শেষ। কিন্তু বিপদ তখনও তাদের ছায়ার মতো পিছু ছাড়েনি। পাহাড়ি রাস্তার একটা বিপজ্জনক মোড় ঘুরতেই আরিয়ানের চোখের সামনে ভেসে এলো এক ভয়ঙ্কর দৃশ্য। প্রায় 10-12টা কালো এসইউভি গাড়ি রাস্তা পুরোপুরি ব্লক করে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মতো অত্যাধুনিক অস্ত্র। আরিয়ানের গাড়িটা লক্ষ্য করে এক ঝাঁক গুলি ধেয়ে এলো। জিসান, মায়েরাকে নিয়ে গাড়ির সিটের নিচে শুয়ে পড়। একদম মাথা তুলবে না। আজ আমি ওদের দেখাবো আন্ডারওয়ার্ল্ডের আসল রাজা যখন খেপে যায় তখন পৃথিবী কতটা ভয়ঙ্কর হতে পারে। আরিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে গাড়িটা ড্রলিং করে রাস্তার একপাশে পাথরের আড়ালে নিয়ে গেল। টায়ার ঘষার বিকট শব্দে আর ধোয়ার চারপাশ অন্ধকার হয়ে গেল। আরিয়ান গাড়ি থামিয়েই দরজা খুলে সজোরে লাথি দিয়ে বাইরে বের হলো। তার দুই হাতে দুটো চকচকে অটোমেটিক পিস্তল। তার চোখে এখন আর কোনো মায়া নেই, আছে শুধু খুনের নেশা। তোর যমরাজকে নিমন্ত্রণ জানিয়েছিস? আজ তোদের চিতা এই পাহাড়ে চলবে। আরিয়ান কথা শেষ করে ট্রিগার চাপল। ধাই ধাই করে গুলির শব্দে পাহাড়ের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আরিয়ানের নিশানা ছিল নিখুঁত। প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই সামনের সারির 4 জন লোক কপালে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আরিয়ান দাঁড়িয়ে লড়াই করার লোক নয়, সে ক্ষিপ্র গতিতে একটি কন্টেনারের আড়াল দিয়ে পজিশন নিল। ও একা, ওর চারদিক থেকে ঘিরে ফেলো, গুলি থামাবি না, একদম জর্জরা করে ফেলো ওর শরীর। রনির চিৎকার শুনে চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি আসতে লাগলো। আরিয়ান তার জ্যাকেটের ভেতর থেকে দুটো বিশেষ গ্রেনেড বের করল। দাঁত দিয়ে পিন ঘুরে সেগুলো ছুঁড়ে মারল মাঝখানের গাড়িগুলোর দিকে। বিকট বিস্ফোরণে গাড়ি দুটো তাসের ঘরের মতো আকাশে উড়ে গেল। আগুনের লেলিহান শিখা অন্ধকারে বুক ছিঁড়ে অনেক ওপরে উঠে গেল। সেই আগুনের লাল আলোতে আরিয়ানের মুখটা দেখানো একদম সাক্ষাৎ দোজকের আগুনের মতো। তোদের সম্রাটকে বলিস আরিয়ান খানকে থামানোর ক্ষমতা তোদের কারখানার কোনো বুলেটে নেই। আরিয়ানের পিস্তলের গুলি শেষ হয়ে আসতেই সে অস্ত্র দুটো ছুঁড়ে ফেলে দিল। এবার সে তার বুটের ভেতর থেকে বের করলো দুটো ধারালো খঞ্জর। সে অন্ধকারের সুযোগ নিয়ে চিতার মতো দৌড়ে শত্রুদের মাঝখানে ঢুকে পড়ল। শুরু হলো এক পৈশাচিক সামনাসামনি লড়াই। একজন লোক আরিয়ানের দিকে তলোয়ার নিয়ে তেড়ে এলো। আরিয়ান চোখের পলকে তার হাত ধরে উল্টো দিকে মোচড় দিল। মট করে হাড় ভাঙার শব্দ হলো এবং আরিয়ান তার খঞ্জরটা লোকটার গলায় আঙুল বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে জব্বার নামের এক বিশাল দেহী গুন্ডা পেছন থেকে আরিয়ানকে জাপটে ধরতে চাইল। আরিয়ান কনুই দিয়ে জব্বারের পেটে সজোরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দিল এবং তার বুকের ওপর উঠে একের পর এক বজ্র মুষ্টিতে আঘাত করতে লাগলো। জব্বারের নাক মুখ রক্তে ফেটে গেল। বস, বাম দিকে দেখুন, ওপরে স্পাইনার। জিসানের চিৎকার শুনে আরিয়ান ছট করে ডাইভ দিল। একটা বুলেট ঠিক তার কানের পাশ দিয়ে পাথরে লেগে স্ফুলিঙ্গ ছড়ালো। আরিয়ান দেখলো পাহাড়ের উপরে একজন স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। আরিয়ান কাল ক্ষেপণ না করে মাটি থেকে একটা ফেলে রাখা রাইফেল তুলে নিল। সে নিঃশ্বাস বন্ধ করে লক্ষ্য স্থির করলো এবং মাত্র 1 সেকেন্ডের মধ্যে একটা শট নিল। পাহাড়ের উপর থেকে স্নাইপারের নিথর দেহটা গড়িয়ে নিচে পড়ে গেল। জিসান, মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামবে না, আমি শেষ করছি এদের। আরিয়ানের শরীরে এখন অসংখ্য আঁচড়, জ্যাকেট ছিঁড়ে গেছে। রক্তমাখা শরীরে সে এখন এক উন্মাদ যোদ্ধা। অবশিষ্ট কয়েকজন লোক আরিয়ানের এই রুদ্রমূর্তি দেখে ভয়ে অস্ত্র ফেলে পালানোর চেষ্টা করল, কিন্তু আরিয়ান তাদের ছাড়ার পাত্র নয়। সে দৌড়ে গিয়ে জাব্বারকে আবার ধরে ফেলল, যে তখনও আধমরা হয়ে মাটিতে পড়েছিল। আরিয়ান তাকে কলার ধরে টেনে তুলল। বল জব্বার, তোদেরকে কে পাঠিয়েছে? শওকত তো জেলে, তবে তোরা কার নুন খেয়েছিস?
আমাদের লিডার ব্ল্যাক কোবরা, সে এই শহরের নতুন ডন। সে বলেছে আপনাকে শেষ করতে না পারলে আমাদের শেষ করে দেবে। মাফ করে দিন। ব্ল্যাক কোবরা নামটা বেশ বিষাক্ত, কিন্তু সে জানে না আমি কোবরার বিষ প্রতিদিন সকালে নাস্তা হিসাবে খাই। আরিয়ান জাব্বারকে এক লাথিতে পাহাড়ের ঢাল থেকে নিচে ফেলে দিল। পুরো এলাকা এখন শ্মশানের মতো শান্ত। চারদিকে শুধু লাশের স্তূপ আর জ্বলন্ত গাড়ির কটু গন্ধ। আরিয়ান টলতে টলতে তার গাড়ির কাছে ফিরে এলো। মায়েরা গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। তার ছোট ছোট হাত দুটো দিয়ে আরিয়ানকে রক্ত মুছে দেওয়ার চেষ্টা করল। ভাইয়া, আপনার অনেক রক্ত বেরোচ্ছে। আমি খুব ভয় পাচ্ছিলাম ভাইয়া। ভয় নেই রে মায়েরা, তোর ভাই যতক্ষণ বেঁচে আছে দুনিয়ার কোনো বিষাক্ত সাপ তোকে স্পর্শ করতে পারবে না। চল, এখান থেকে বের হতে হবে। বস, আমাদের হেডকোয়ার্টারে ফিরে যাওয়া দরকার। আপনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ব্ল্যাক কোবরা নিশ্চয়ই আরো বড় কোনো চাল চালছে। জিসান, আজকের এই একটা আমি বলবো না। আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু হলো। ব্ল্যাক কোবরা নামের যে সাপটা গর্ত থেকে বের হয়েছে তাকে আমি কুচি কুচি করে কেটে কাক পক্ষীকে খাওয়াবো। গাড়ি স্টার্ট দাও। আরিয়ান গাড়িতে হেলান দিয়ে বসল। তার শরীর ক্লান্ত হলেও চোখ দুটো তখনও জ্বলছে। সে জানে এই শহর এখন এক নতুন রক্তের খেলার সাক্ষী হতে চলেছে, আর সেই খেলার শেষ চালটা আরিয়ান নিজেই চালবে। পাহাড়ের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর আরিয়ান তার গোপন বাংলোতে ফিরে এসেছে। শহর থেকে দূরে এই বাংলোর কথা খুব কম মানুষই জানে। আরিয়ান সোফায় বসে আছে। তার ক্ষতগুলোতে ব্যান্ডেজ করে দিচ্ছে মায়েরা। জিসান ল্যাপটপ নিয়ে এক কোণে বসে ব্ল্যাক কোবরার তথ্য বের করার চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের মন পড়ে আছে অন্য জায়গায়। তার মাথায় বারবার অহনার সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ চোখের চাহনি ভেসে উঠছে। কে এই মেয়ে? কেন সে বারবার আরিয়ানকে সাহায্য করতে আসে আর কাজের শেষে ছায়ার মতো মিলিয়ে যায়? জিসান, ব্ল্যাক কোবরার কোনো হদিশ পেলে? ওর আসল নাম বা পরিচয় কি ডার্ক ওয়েবে কোথাও আছে? বস, লোকটা কোনো সাধারণ মাফিয়া নয়। সে নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছে যে তার কোনো ছবি বা ভয়েস রেকর্ড পর্যন্ত নেই। তবে একটা তথ্য পাওয়া গেছে, ব্ল্যাক কোবরা গত কয়েক বছর ধরে একটা গোপন প্রজেক্ট চালাচ্ছে যার নাম প্রজেক্ট ভাইপার। আর আশ্চর্যের বিষয় হলো এই প্রজেক্টের নথিপত্রে বারবার একজনের নাম আসছে। কার নাম? পরিষ্কার করে বলো জিসান। বস, নামটা হলো অহনা, তবে তার নামের পাশে লেখা আছে সাবজেক্ট 0। এর মানে হলো অহনা কেবল একজন সাধারণ সাহায্যকারী নয়, সে ব্ল্যাক কোবরার অত্যন্ত ঘনিষ্ঠ অথবা তার কোনো গবেষণার অংশ। আরিয়ানের হাতের গ্লাসটা ঠাস করে মেঝেতে পড়ে ভেঙে গেল। সে উঠে দাঁড়িয়ে জানালার বাইরে তাকালো। তার মনে পড়ে গেল খনির ভেতরে অহনা যেভাবে জহিরের লোকেদের মারছিল তা কোনো সাধারণ মানুষের লড়াই ছিল না। তার গতি ছিল বিদ্যুতের মতো। তবে কি অহনা আরিয়ানের সাথে অভিনয় করছে? ভাইয়া, আপনি কি অহনা আপুর কথা ভাবছেন? আমার কেন যেন মনে হয় সে খারাপ কেউ নয়। সে না থাকলে আজ আমি আপনার সামনে বসে থাকতে পারতাম না। মায়েরা আন্ডারওয়ার্ল্ডে চেনা মানুষ যখন বেইমানি করে তখন অচেনা মানুষকে বিশ্বাস করা মস্ত বড় ভুল। কখনো যদি ব্ল্যাক কোবরার লোক হয় তবে সে আমাকে সাহায্য করছে কেন? নাকি সে আমাকে কোনো বড় ফাঁদে ফেলছে? ঠিক সেই মুহূর্তে বাংলোর বাইরের বাগানে একটা শব্দ হলো। আরিয়ান দ্রুত তার পিস্তলটা হাতে নিয়ে বেরিয়ে গেল। বাগানের অন্ধকার কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আরিয়ান ট্রিগারে আঙুল রেখে চিৎকার করে উঠল, সামনে আসো, লুকিয়ে থেকে লাভ নেই, আমি জানি তুমি এটা অহনা। চাঁদের আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে আসতেই দেখা গেল অহনা দাঁড়িয়ে আছে। তবে আজ তার অবস্থা খুব একটা ভালো নয়। তার বাম হাত দিয়ে রক্ত ঝরছে আর পরনের কালো জ্যাকেটটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। সে হাঁপাচ্ছে। আরিয়ান, বন্দুকটা নামান। আমি আপনাকে মারতে আসিনি, আমি শুধু একটা সতর্ক বার্তা দিতে এসেছি। ব্ল্যাক কোবরা আজ রাতে ওই বাংলোর লোকেশন জেনে গেছে। আপনাদের এক্ষুনি এখান থেকে সরতে হবে। আমি কেন তোমাকে বিশ্বাস করবো অহনা? জিসান আমাকে বলেছে তুমি ব্ল্যাক কোবরার প্রজেক্টের সাথে যুক্ত। তুমি কে আসলে? কেন আমার আশেপাশে করছো? সত্যিটা বলো, না হলে আজ তুমি এখান থেকে জ্যান্ত যেতে পারবে না। অহনা একটা করুণ হাসি হাসল। সে টলতে টলতে একটা গাছের কাণ্ড ধরে দাঁড়ালো। তার চোখে আজ এক অদ্ভুত ক্লান্তি। প্রজেক্ট ভাইপার, হ্যাঁ, আমি ওই নরকেরই অংশ। ব্ল্যাক কোবরা আমাকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছে একজন খুনি হিসেবে তৈরি করার জন্য, কিন্তু সে যা চেয়েছিল আমি তা হইনি।
সে চেয়েছিল আমি আপনার বাবার সেই গোপন ফাইলগুলো চুরি করি, কিন্তু আমি তা করিনি, কারণ ব্ল্যাক কোবরা আর কেউ নয় আরিয়ান, সে আপনারই রক্তের কেউ। আরিয়ানের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। সে থমকে গেল। অহনা কি বলছে এসব? ব্ল্যাক কোবরা তার রক্তের কেউ? পাগলের মতো কথা বলো না। আমার পুরো পরিবার আগুনে মারা গেছে, শুধু মায়েরা বেঁচে ছিল, যাকে আমি ফিরে পেয়েছি। আমার আর কেউ নেই। আপনি যা দেখেছেন তা সবসময় সত্যি হয় না আরিয়ান। ব্ল্যাক কোবরা হলো আপনার বাবার সেই ভাই যাকে সবাই মৃত বলে জানতো, আর আমি তার পালিত মেয়ে। কিন্তু তিনি আমার বাবাকে মেরে আমাকে এই পথে নামিয়েছেন। আমি গত 10 বছর ধরে সুযোগ খুঁজছিলাম তার রাজত্ব ধ্বংস করার, আর সেই ধ্বংসের চাবি হলেন আপনি। আরিয়ান আর কিছু বলার আগেই বাংলোর চারপাশ থেকে ডজনখানেক লাল লেজার লাইট তাদের ওপর এসে পড়ল। হেলিকপ্টারের পাখার শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান বুঝতে পারল অহনা ঠিকই বলেছিল, ব্ল্যাক কোবরা এসে গেছে। আরিয়ান, সময় নেই। জিসান আর মায়েরাকে নিয়ে পেছনে সুড়ঙ্গ দিয়ে পালান। আমি ওদের আটকে রাখছি। এই নিন একটা চিপ, এতে ব্ল্যাক কোবরার আসল আস্তানা আর প্রজেক্টের সব তথ্য আছে। তোমাকে রেখে আমি যাব না অহনা। তুমি যদি আমি সত্যি আমার বাবার হয়ে লড়াই করে থাকো, তবে আজ আমরা একসাথে লড়বো। জেদ করবেন না আরিয়ান, আপনি মরলে মায়েরা একা হয়ে যাবে। আমি তো একটা অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছি। আমাকে যেতে দিন। হঠাৎ আকাশ থেকে একটা বিশাল দড়ি বেয়ে নিচে নেমে এলো কালো মুখোশ পরা এক ব্যক্তি। তার পোশাকের বুকে একটা সোনালি কোবরার চিহ্ন। তার হাতে থাকা মেশিন গান থেকে এলোপাথারি গুলি শুরু হলো। আরিয়ান অহনাকে ধরে মাটির উপর শুয়ে পড়ল। আরিয়ান, আমার আদরের ভাতিজা, অনেক তো লুকোচুরি খেললে, এবার চাচাজির সামনে আসো। আর অহনা, বিশ্বাসঘাতকতার ফল কি হয় তা তো তুমি জানোই। আরিয়ানের কানে ভাতিজা শব্দটা বিষের মতো লাগলো। তার নিজের চাচা এত ভয়ঙ্কর মাফিয়া ডন, আর অহনা কি তবে তার চাচার হাতেই তিল তিল করে গড়ে ওঠা এক মারণাস্ত্র? রহস্যের মেঘ কাটতে না কাটতেই শুরু হলো এক নতুন মরণপণ রায়। আরিয়ান বুঝতে পারল অহনার পরিচয় জানতে গিয়ে সে আসলে এক বিশাল পারিবারিক ষড়যন্ত্রের কূপে পা দিয়েছে। কে এই অহনা আসলে? সে কি শুধুই একজন পালিতা মেয়ে, নাকি তার সাথে আরিয়ানের রক্তের কোনো পুরনো যোগসূত্র আছে? আরিয়ান চিৎকার করে জিসানকে ডাকলো। আজ রাতে হয় সব রহস্যের শেষ হবে, নয়তো আরিয়ানের সাম্রাজ্যের পতন ঘটবে। বাংলোর চারপাশ এখন রণক্ষেত্র। মাথার উপর ঘুরছে ব্ল্যাক কোবরার ব্যাক হক হেলিকপ্টার। চারদিকে সার্চ লাইটের তীব্র আলো আর মুহুর্মুহু গুলির শব্দ। আরিয়ান তার কালো শার্টের হাতা দুটো গুটিয়ে নিল। তার চোখে এখন কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপের হাসি। সে জানে আজ তার জীবনের সবচেয়ে বড় শিকারের সামনে এসে দাঁড়িয়ে আছে। জিসান, মায়েরাকে নিয়ে বাংলোর পিছনের আন্ডারগ্রাউন্ড সেফ রুমে চলে যাও। দরজার ভিতর থেকে লক করে দেবে। যতক্ষণ না আমি নিজে গিয়ে নক করছি ততক্ষণ বের হবে না, এটা আমার আদেশ। কিন্তু বস, বাইরে তো যমদূতরা নেমে এসেছে, আপনি একা। জিসান, যমদূতরা আরিয়ান খানকে দেখে পথ পরিবর্তন করে নেয়। যাও এখান থেকে, মায়ের জন্য একটা আচরণ না লাগে। জিসান মায়েরাকে নিয়ে দ্রুত ভেতরে চলে গেল। আরিয়ান এবার অহনার দিকে তাকালো। অহনা তখনও তার রক্তাক্ত হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। অহনা, তুমি যদি বাঁচতে চাও তবে আমার পিছনে দেখো। আজ দেখবে আসল মাফিয়া কিং কাকে বলে। যারা আমার পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের প্রতিটি হার আমি গুনব। আরিয়ান বাংলোর বারান্দা থেকে খোলা ময়দানে বেরিয়ে এলো। আকাশ থেকে দড়ি বেয়ে নিচে নামলো আরও 4 জন সশস্ত্র কমান্ডো। তাদের পা মাটিতে পড়ার আগেই আরিয়ানের 2 হাতের পিস্তল গর্জে উঠল। নিখুঁত নিশানায় 4 জনই কপালে গুলি খেয়ে মাঝপথেই নিথর হয়ে নিচে পড়ে গেল। আরিয়ান পিস্তল দুটো ঘুরিয়ে জ্যাকেটের ভেতর রাখলো আর একটা বড় শর্টগান হাতে তুলে নিল। ঠিক তখনই হেলিকপ্টার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। সাবাস আরিয়ান, রক্ত তো আমারই, তাই তেজ একটু বেশি হবেই, কিন্তু চাচাজির সামনে এত বেয়াদবি কি মানায়? চাচা, রক্তের সম্পর্ক তো আপনি সেই রাতেই পুড়িয়ে ছাই করে দিয়েছেন যেদিন আমার বাবাকে মেরেছিলেন। আপনি কোনো চাচা নন, আপনি একটা বিষধর সাপ। আর সাপের মাথা কীভাবে থেতলে দিতে হয় তা আরিয়ান খান খুব ভালো করে জানে। সাহস থাকলে নিচে নামুন, হেলিকপ্টারে বসে কাপুরুষের মতো ভাষণ দেবেন না। হেলিকপ্টারটা বাংলোর সামনের লনে অবতরণ করলো।
ধুলি উড়িয়ে দরজা খুলে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী লোক। পরনের দামি ওভারকোট, চোখে কালো চশমার, হাতে একটা সোনার কারুকাজ করা ছড়ি। এটাই ব্ল্যাক কোবরা। তার পেছনে আরো অন্তত 20 জন জওয়ান রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে। অহনা, আমার দিকে আয়। তোকে আমি অনেক যত্নে বড় করেছিলাম, কিন্তু তুই এই ছেলেটার মোহে পড়ে নিজের মরণ ডেকে আনলি। আপনার যত্ন ছিল আমার জন্য একটা খাঁচা। আমি আপনার প্রজেক্ট ভাইপার ধ্বংস করে দেব। অহনা আমার মেহমান চাচাজি। আমার মেহমানকে কেউ আঙ্গুল উঁচিয়ে কথা বলবে সেটা আমি সহ্য করি না। আপনার 20 জন লোক আর এই খেলনার রাইফেলগুলো নিয়ে আমার সামনে দাঁড়ানোর সাহস পেলে কোথা থেকে? তুমি খুব বেশি কথা বলছো আরিয়ান। গার্ডস, একে এক্ষুনি শেষ করো। ব্ল্যাক কোবরার নির্দেশে 20 জন লোক একসাথে ট্রিগার চাপল, কিন্তু আরিয়ান তার চেয়েও দ্রুত। সে আগে থেকেই বাংলোর লনে কয়েকটা ল্যান্ড মাইন পুঁতে রেখেছিল। সে পকেট থেকে রিমোটের বাটন চাপতেই বিকট শব্দে মাটি ফেটে চৌচির হয়ে গেল। অন্তত 10 জন লোক বিস্ফোরণে উড়ে গেল। আরিয়ান সেই ধোয়ার সুযোগ নিয়ে ড্রাইভ দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে শটগান দিয়ে পরপর 3টে শট নিল। জওয়ানদের বহু তছনছ হয়ে গেল। আরিয়ান এক দৌড়ে ব্ল্যাক কোবরার খুব কাছে পৌঁছে গেল। ব্ল্যাক কোবরা তার ছড়ি থেকে একটা তলোয়ার বের করে আরিয়ানের দিকে চালিয়ে দিল। আরিয়ান তার শটগানের নাল দিয়ে সেই আঘাত আটকাল। ধাতব শব্দের ঝর্ণানিতে চারপাশ কেঁপে উঠল। চাচাজি, আপনার তলোয়ারের ধার কমে গেছে, কিন্তু আমার ক্ষোভের ধার প্রতি সেকেন্ডে বাড়ছে। আরিয়ান ব্ল্যাক কোবরার বুকে একটা সজোরে লাথি মারল। কোবরা কয়েক ফুট দূরে গিয়ে পড়ল। আরিয়ান তার চোখ দিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিতে এক অজেয় অহংকার। বাকি জওয়ানরা আরিয়ানকে লক্ষ্য করে গুলি করতে চাইলেই অহনা পেছন থেকে স্নাইপার দিয়ে তাদের একে একে শেষ করে দিচ্ছিল। বলুন, আমার বাবাকে মারার সময় আপনার হাত কাঁপেনি? আমার পরিবারকে কেন শেষ করলেন? শুধু এই সিংহাসনের জন্য? আরিয়ান, তুমি এখনো ছোট আরিয়ান। তোমার বাবা জানতেন এই সাম্রাজ্য চালাতে গেলে হাত রক্তে রাঙাতে হয়। তিনি নরম মনের ছিলেন, তাই তাকে সরিয়ে আমি এই জগৎ শাসন করছি। তুমিও মরবে আরিয়ান। ব্ল্যাক কোবরা তার কোট থেকে একটা ছোট ডেগার বের করে আরিয়ানের পেটে ঢোকাতে চাইল। আরিয়ান তার কবজিটা ধরে এমন জোরে মোচড় দিল যে হাড় ভাঙার শব্দ স্পষ্ট শোনা গেল। কোবরা যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমার সাম্রাজ্যের রাজা আমি একাই, আর আমার পরিবারকে যারা ছুঁয়েছে তাদের জন্য আমি আজরাইলের চেয়েও ভয়ঙ্কর। আরিয়ান ব্ল্যাক কোবরাকে তুলে আছাড় মারল হেলিকপ্টারের বডির ওপর। তারপর তার গলার কাছে পিস্তল ঠেকালো। আরিয়ান, ওকে এক্ষুনি মারবেন না। প্রজেক্ট ভাইপারের পাসওয়ার্ড ওর কাছে। ওটা না পেলে অনেক নিরাপদ মানুষ মারা যাবে। ওর পাসওয়ার্ড আমি ওর পেট থেকে বের করব। অহনা, জেসনকে ডাকো। একে আমাদের সে টর্চার সেলে নিয়ে যাও। আজ রাতটা হবে ব্ল্যাক কোবরার জীবনের দীর্ঘতম এবং শেষ রাত। আরিয়ান কোবরার চশমাটা খুলে পা দিয়ে পিষে ফেলল। সে আকাশের দিকে তাকিয়ে একটা জয়ী হাসি হাসল। আজ তার প্রতিশোধের প্রথম ধাপ পূর্ণ হয়েছে। কিন্তু সে জানে না অহনা তাকে যে পাসওয়ার্ডের কথা বলছে তার ভেতরে লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর সত্য, যে আরিয়ানের জীবনকে আবার ওলটপালট করে দিতে পারে। জিসান, হেলিকপ্টারটা ধ্বংস করে দাও। আমরা আমাদের নিজস্ব স্টাইলে ফিরব। এই শহর আছে জানবে মাফিয়া কিং ফিরে এসেছে। ব্ল্যাক কোবরাকে শিকল দিয়ে বেঁধে বাংলোর ভূগর্ভস্থ টর্চার সেলে ফেলে রাখা হয়েছে। বাইরে ঝড়ো হাওয়া বইছে, যেন প্রকৃতির মাঝেও কোনো অশান্তি দানা বাঁধছে। আরিয়ান তার লাইব্রেরি রুমে বসে আছে। তার হাতের ব্যান্ডেজ দিয়ে কিছুটা রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার সামনে দাঁড়িয়ে আছে অহনা। অহনার চোখ দুটো আজ অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্ত চোখের নিচে লুকিয়ে আছে এক গভীর সমুদ্রের মতো দুঃখ। অহনা, তুমি বলেছিলে ব্ল্যাক কোবরার কাছে এমন কোনো পাসওয়ার্ড আছে যা না জানলে অনেক নিরপরাধ মানুষ মারা যাবে। আর তুমি বলেছিলে প্রজেক্ট ভাইপার আসলে এটা নরক। এবার সময় হয়েছে আমাকে সবটা খুলে বলার। তুমি আসলে কে, আর তোমার সাথে এই বিষধর সাপের সম্পর্কটা কে? অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল ভাঙা এবং অত্যন্ত করুণ। আরিয়ান,
আপনি তো রাজপুত্রের মতো বড় হয়েছেন। বাবা মা মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি সুখের মুখ দেখেছেন, কিন্তু আমার গল্পটা শুরুই হয়েছে অন্ধকার দিয়ে। আমি যখন খুব ছোট ছিলাম, যখন বাবা ছিলেন আপনার বাবার সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড, কিন্তু আপনার সেই চাচা, যাকে আপনি আজ ব্ল্যাক কোবরা হিসেবে দেখছেন, তিনি আমার বাবাকে একটা চুরির অপবাদ দিয়ে আপনার বাবার সামনে ছোট করেন। আমার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন, বরং তাকে পরিকল্পিতভাবে আপনার এই চাচাই খুন করেছিলেন। আমার বাবা তো জানতেন তোমার বাবা বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন, তবে কি সেই পুরো ঘটনাটা সাজানো ছিল? হ্যাঁ আরিয়ান, সবটাই ছিল সাজানো। আমার বাবাকে মারার পর কোবরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। আমি তখন 6 বছরের একটা ছোট্ট শিশু। তিনি আমাকে অনাথ আশ্রমে পাঠাননি, বরং তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন তার সেই গোপন ল্যাবে, যেটাকে তিনি বলেন প্রজেক্ট ভাইপার। আপনি কি জানেন সেখানে কি করা হতো? অহনা তার জ্যাকেটের হাতাটা একটু ওপরে তুলল। আরিয়ান দেখল অহনার ফর্সা চামড়ার নিচে নীল রঙের কিছু শিরা দপদপ করছে, যা কোনো স্বাভাবিক মানুষের মতো নয়। তিনি আমার মতো ছোট ছোট অনাথ শিশুদের উপর বিভিন্ন রাসায়নিক পরীক্ষা চালাতেন। তিনি চেয়েছিলেন এমন একটা সেনাবাহিনী তৈরি করতে যাদের শরীরে কোনো ব্যথা থাকবে না, যারা ক্লান্তি বুঝবে না। আমি ছিলাম তার সেই প্রজেক্টের সাবজেক্ট জিরো। আমার শৈশব কেটেছে অন্ধকার ঘরে, ইঞ্জেকশনের সুই আর অসহ্য যন্ত্রণার মধ্যে। যখন অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলতো, তখন আমাকে শেখানো হতো কিভাবে একটা মানুষের ঘাড় মোড়কে দিতে হয়। এত নিষ্ঠুরতা! আমার নিজের রক্ত হয়ে তিনি এ কাজ করেছেন? শুধু এইটাই নয় আরিয়ান, তিনি আমার স্মৃতি মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি ভুলিনি আমার বাবার সেই শেষ আর্তনাদ। তিনি আমাকে বড় করেছেন একটা মরণার্থক হিসেবে, কিন্তু আমি মনে মনে নিজেকে তৈরি করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমি বারবার পালাতে চেয়েছি, কিন্তু আমার শরীরের ভিতরে থাকা ওই বিষাক্ত ড্রাগস আমাকে বারবার তাড়া করে ফিরে যেতে বাধ্য করত। এর অ্যান্টিডোট বা প্রতিষেধক কেবল তার কাছেই আছে। অহনা বলতে বলতে ফ্লোরে বসে পড়ল, তার দু চোখে এখন কান্নার স্রোত। আরিয়ান দ্রুত এগিয়ে গিয়ে অহনার সামনে হাঁটু গেয়ে বসল। সে কোনোদিন কোনো মেয়ের জন্য এমন যন্ত্রণা অনুভব করেনি। আরিয়ান, আমি যখন প্রথম আপনার খবর পেলাম, তখন কোবরা আমাকে অর্ডার দিয়েছিলেন আপনাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমি যখন আপনাকে দূর থেকে দেখলাম, আপনার চোখে সেই একাকিত্ব আর প্রতিশোধের নেশা দেখে আমার মনে হলো আপনি আর আমি একই নৌকার যাত্রী। আমি আপনাকে মারার বদলে রক্ষা করার সিদ্ধান্ত নেই। আমি জানি আমি বেশি দিন বাঁচবো না। ওই ড্রাগটা ধীরে ধীরে আমার মস্তিষ্ক খেয়ে ফেলেছে। আমি শুধু চেয়েছিলাম মরার আগে আপনার বোন মায়েরাকে আপনার কাছে ফিরিয়ে দিতে এবং এই প্রজেক্ট ভাইপার ধ্বংস করতে। তুমি মরবে না, হনা। আরিয়ান খান কথা দিচ্ছে সে তোমাকে এই নরক থেকে বের করে আনবে। যে রক্ত আমার শরীরে বইছে, সে রক্তের মানুষ যদি তোমার সাথে এই অন্যায় করে থাকে, তবে সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কেন আরিয়ান? আমি তো আপনার কেউ না। আমি তো একজন খুনি, একজন ল্যাবরেটরি সাবজেক্ট মাত্র। তুমি আমার কেউ নও বললে ভুল হবে, হনা। এই কয়েকদিনে তুমি আমার ছায়া হয়েছিলে, আর মাফিয়া কিং তার ছায়াকে কখনো হারিয়ে যেতে দেয় না। ওই কোবরার পেট থেকে আমি পাসওয়ার্ড আর অ্যান্টিডোট দুটি বের করব। তুমি আজ থেকে একা নও। অহনা আরিয়ানের চোখের দিকে তাকালো। সেখানে কোনো ঘৃণা নেই, আছে শুধু এক গভীর মমতার আশ্বাস। ঠিক এই সময় নিচে টর্চার সেল থেকে ব্ল্যাক কোবরার পৈশাচিক হাসির শব্দ পাওয়া গেল। সে হয়তো জানতো অহনা সব বলে দিচ্ছে। জিসান হঠাৎ ঘুরে ঢুকলো, তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। বস, বড় বিপদ। ব্ল্যাক কোবরা একটা সিক্রেট বাইন পেশ করেছে। তার বডি ফিট করা একটা সিগন্যাল অ্যাক্টিভেট হয়ে গেছে। আগামী 1 ঘন্টার মধ্যে প্রজেক্ট ভাইপারের সব ল্যাবে সেলফ ডিস্ট্রাকশন মোড অন হয়ে যাবে। যেখানে শত শত এমন শিশু আছে যাদের ওপর এখনো পরীক্ষা চলছে, ওরা সবাই মারা যাবে। খুবরা ভেবেছে সে শেষ মুহূর্ত জিতে যাবে। জিসান, মাটাকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। অহনা, তুমি কি আমাকে ওই ল্যাবের ঠিকানা দেখাতে পারবে? পারবো আরিয়ান, শরীর সাথ না দিলেও আমার জেদ আমাকে নিয়ে যাবে। চলুন, ওই শিশুদের জীবন আমাদের বাঁচাতে হবে। আরিয়ান তার জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল। তার চেহারায় এখন এক অজেয় তেজ। সে অহনাকে আগলে ধরে বাংলো থেকে বেরিয়ে এলো। মাফিয়া কিং আজ শুধু প্রতিশোধের জন্য লড়বে না, সে আজ লড়বে মানবতার জন্য, একদল নিষ্পাপ শিশুর জীবনের জন্য।
আরিয়ানের গাড়িটা ঝড়ের বেগে অন্ধকারের দিকে ধেয়ে চলল। ঝড়ো বাতাস আর বৃষ্টির শব্দ ছাপিয়ে আরিয়ানের এসইউভি গাড়িটা পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে নামছে। গন্তব্য শহরের মানচিত্র থেকে মুছে যাওয়া এক পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরি, যার মাটির তলাতেই লুকিয়ে আছে ব্ল্যাক কোবরা সেই অভিশপ্ত ল্যাব প্রজেক্ট ভাইবার। আরিয়ানের পাশে বসে থাকা অহনার শরীর ক্রমেই ফ্যাকাশে হয়ে আসছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে যন্ত্রণার মাঝে মধ্যে চোখ বন্ধ করে ফেলছে। অহনা, আর একটু ধৈর্য ধরো, আমরা প্রায় পৌঁছে গেছি। তোমার কিছু হতে দেব না আমি। আরিয়ান, ল্যাবের মেন গেটটা দিয়ে ঢুকবেন না, ওখানে লেজার সেন্সর লাগানো আছে। আমাদের পেছনের ভেন্টিলেশন ডাক্ট দিয়ে ঢুকতে হবে। সময় কিন্তু কমে আসছে, ঘড়িতে আর মাত্র 40 মিনিট আছে। আরিয়ান গাড়িটা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রাখল। সে আর অহনা অতি সাবধানে ফ্যাক্টরির ভেতরে ঢুকল। চারদিকে লোহা আর কেমিক্যালের একটা কটু গন্ধ। তারা একটা সরু সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে নামতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর একটা বিশাল স্টিলের দরজা সামনে এলো। অহনা কাঁপতে কাঁপতে তার হাতের ছাপ স্ক্যানারে দিল। মুহূর্তেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে পা রাখতেই আরিয়ানের চোখ কপালে উঠল। এটা কোনো ল্যাব নয়, এটা যেন এক জীবন্ত নরক। সারি সারি কাঁচের জারের ভেতরে নীল রঙের তরল পদার্থে ভাসছে ছোট ছোট শিশু। তাদের শরীরে অসংখ্য পাইপ লাগানো। চারিদিকে যান্ত্রিক শব্দ আর লাল বাতি জ্বলছে। এত নৃশংসতা! মানুষ কিভাবে এতটা নীচ হতে পারে? এই শিশুদের অপরাধ কি ছিল? ওদের কোনো অপরাধ ছিল না আরিয়ান, ওদের শুধু রাস্তা থেকে বা অনাথ আশ্রম থেকে চুরি করে আনা হয়েছে। ওই নীল তরলটা হলো ভাইপার ড্রাগ, যা মানুষের অনুভূতি মেরে ফেলে। আরিয়ান দেখুন, ওইখানে মেন কম্পিউটার, ওটাই সেলফ ডিস্ট্রাকশন কন্ট্যাক্ট করে। আরিয়ান দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, ধ্বংস হতে বাকি 30 মিনিট। আরিয়ান কি করবে বুঝতে পারছে না। সে তো যোদ্ধা, কিন্তু এই হ্যাকিংয়ের কাজ তার খুব একটা জানা নেই। জিসান, জিসান শুনতে পাচ্ছ? লাইনে আসো। জি বস, আমি ল্যাপটপ নিয়ে রেডি। আপনি আপনার ঘড়ির ক্যামেরাটা কম্পিউটারের স্ক্রিনের সামনে ধরুন। আমি এখান থেকে কোডগুলো ক্র্যাক করার চেষ্টা করছি। জিসান ওপাশ থেকে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ব্ল্যাক কোবরার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত শক্তিশালী। প্রতিবার জিসান একটা কোড দিচ্ছে আর সিস্টেম সেটা রিজেক্ট করছে। বস, হচ্ছে না। ওরা খুব জটিল পাসওয়ার্ড সেট করেছে। আমার মনে হয় এই পাসওয়ার্ডটা ব্ল্যাক কোবরার ব্যক্তিগত কোনো স্মৃতির সাথে জড়িত। ব্যক্তিগত স্মৃতি? অহনা, তোমার বাবার নাম কি ছিল, যাকে কোবরা পছন্দ করতো না কিন্তু ঈর্ষা করতো? আমার বাবার নাম ছিল সোমসের, কিন্তু পাসওয়ার্ড কি বাবার নামে হবে? হতে পারে না, কোবরা নিজেকে সম্রাট ভাবে। আচ্ছা অহনা, তুমি বললে কোবরা তোমাকে সাবজেক্ট 0 বানিয়েছিল। এই 0-এর আগে কি অন্য কিছু ছিল? আরিয়ান, ছোটবেলায় সে আমাকে সবসময় বলতো মৃত জোনাকি, কারণ আমি নাকি অন্ধকারের পোকা। আরিয়ান দ্রুত টাইপ করল, ডেড ফায়ারফ্লাই, মৃত জোনাকি। সাথে সাথেই স্ক্রিনটা সবুজ হয়ে গেল। ধ্বংস হওয়ার কাউন্টডাউন থমকে দাঁড়ালো। ইয়াস, জিসান সিস্টেম পজ হয়েছে। এবার চাইল্ড সাপোর্ট সিস্টেমগুলো আনলক করো। আমাদের এই বাচ্চাদের এখান থেকে বের করতে হবে। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ল্যাবের স্পিকারে ব্ল্যাক কোবরার পৈশাচিক হাসি শোনা গেল। সে টর্চার সেলে বন্দি থাকলেও তার ব্যাকআপ প্ল্যান সচল ছিল। আরিয়ান, তুমি ভেবেছিলে পাসওয়ার্ড জেনে গেলেই সব শেষ। তুমি গেট আনলক করেছো ঠিকই, কিন্তু এর ফলে ল্যাবে রাখা আসল ভিলেনদের ঘুম ভাঙিয়ে দিয়েছ। ভাইপার সোলজাররা এখন আসছে তোদের স্বাগত জানাতে। হঠাৎ ল্যাবের অন্য প্রান্তে 4টে কালো কন্টেইনার খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো 4 জন দানবীয় চেহারার মানুষ। তাদের চোখগুলো চকচকে লাল, পেশিগুলো অস্বাভাবিক ফোলা। তারা মানুষ নয়, তারা হলো ব্ল্যাক কোবরার সফল পরীক্ষা, যাদের কোনো দয়া মায়া বা ভয় নেই। তারা যন্ত্রের মতো আরিয়ানের দিকে এগোতে লাগল। আরিয়ান, ওদের মারবেন না, ওরা আমার মতো ভিকটিম, কিন্তু ওরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা আপনাকে ছিঁড়ে ফেলবে। ওরা যদি ভিকটিম হয় তবে আমি ওদেরই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেব। অহনা, তুমি অ্যান্টিটিউডের ডয়টা খোঁজো, আমি এদের সামলাচ্ছি। শুরু হলো এক বিধ্বংসী লড়াই। আরিয়ান একাই 4 জন দানবের সাথে লড়ছে। একজন তার দিকে বিশাল এক লোহার রড ছুঁড়ে মারল। আরিয়ান নিচু হয়ে সেটা এগিয়ে গেল এবং লোকটার হাঁটুতে সজোরে লাথি মারল। কিন্তু অবাক করার বিষয় হলো লোকটা ব্যথায় কুঁকড়ে গেল না,
বরং আরও হিংস্র হয়ে উঠল। তাই তো, এদের তো ব্যথা লাগে না, আমাকে ওদের নার্ভ সিস্টেমে হিট করতে হবে। আরিয়ান তার হাতের বিশেষ গ্লাভসটা পরে নিল, যাতে ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা আছে। সে এক লাফ দিয়ে একজনের পিঠের ওপর চড়ে বসল এবং তার ঘাড়ের নিচে একটা বিশেষ পয়েন্টে শক দিল। সাথে সাথে লোকটা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। একে একে আরিয়ান তার বুদ্ধিমত্তার শক্তি দিয়ে বাকিদেরও কাবু করল। তারা সারা শরীর ঘামে ভিজে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তার জেদ কমেনি। ওদিকে অহনা একটি আলমারি ভেঙে একটা সোনালি রঙের ভায়াল খুঁজে বের। আরিয়ান, পেয়েছি, এটাই প্রজেক্ট ভাইপারের অ্যান্টিডোট। এটা দিলে ওই বাচ্চাদের আর শরীরে থাকা বিষ নিষ্ক্রিয় হয়ে যাবে। আরিয়ান দৌড়ে অহনার কাছে গেল। সে শিশিটা হাতে নিয়ে দেখলো ভেতরে মাত্র অল্প কিছু লিকুইড আছে। এটা দিয়ে বড়জোর 5 জনকে বাঁচানো সম্ভব, কিন্তু ল্যাবে বাচ্চা আছে অন্তত 50 জন। এটা তো সবার জন্য হবে না অহনা, এখন কি হবে? আরিয়ান, এই লিকুইডটা হলো মূল ফর্মুলা। এটাকে ল্যাবের মেইন ভেন্টিলেশন চেম্বারে ঢেলে দিলে গ্যাস আকারে পুরো ল্যাবে ছড়িয়ে পড়বে, তখন সবাই বেঁচে যাবে। কিন্তু এটা করতে হলে কাউকে ওই গ্যাসের চেম্বারে ভেতর দিয়ে ম্যানুয়াল সুইচ অন করতে হবে। আর ওই চেম্বারটা একবার অন হলে সেটা ভেতর থেকে লক হয়ে যায়। সেখানে যে যাবে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তুমি কি বলতে চাইছো অহনা? আমি তোমাকে যেতে দেবো না। না আরিয়ান, আপনি যাবেন না। আপনার মায়েরা আছে, আপনার সাম্রাজ্য আছে, আমার তো কেউ নেই। আমি এই বিষ থেকে মুক্তি চাই, আমাকে এটা করতে দিন। আরিয়ান অহনার হাত শক্ত করে ধরল। তার চোখে জল। মাফিয়া কিং আজ এক বড় হার মেনে নিতে রাজি নয়। আমি তোমাকে মরতে দেব না অহনা। তুমি মায়েরাকে কথা দিয়েছিলে তুমি ফিরবে। জিসান, জিসান, আমাকে ল্যাবের মেইন পাইপলাইন ম্যাপটা দাও, আমি বাইরে থেকে কিছু একটা করবই। ল্যাবের ভেতর তখন গ্যাসের সাইরেন বাজতে শুরু করেছে। আরিয়ান কি পারবে কোনো অলৌকিক উপায় বের করতে, নাকি অহনাকে নিজের জীবন দিতে হবে এই নিষ্পাপ শিশুদের জন্য? রহস্যের জালে বন্দি আরিয়ানের সামনে এখন সময়ের লড়াই। ল্যাবের ভেতরের সাইরেনটা এখন আরও কর্কশ হয়ে বাজছে। গ্যাসের প্রভাবে ল্যাবের বাতাস ভারী হয়ে আসছে। অহনা সেই সোনালি শিশিটা হাতে নিয়ে গ্যাস চেম্বারের দরজার দিকে পা বাড়ালো। তার চোখে এক শান্ত আত্মত্যাগের সংকল্প। সে জানে এই চেম্বারের ভেতরে একবার ঢুকে সুইচ অন করলে সে আর ফিরে আসবে না। বিদায় আরিয়ান, মায়েরাকে বলবেন ওর আপু ওকে খুব ভালোবাসতো, নিজের খেয়াল রাখবেন। অহনা ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার কবজিটা এমন জোরে ধরল যে অহনা থমকে দাঁড়িয়ে পড়ল। আরিয়ানের চোখ দুটো এখন লাল হয়ে আছে, কিন্তু সেটা রাগে নয়, এক গভীর আবেগে। আমি থাকতে তুমি মরবে, এটা তুমি ভাবলে কি করে? আরিয়ান খান কাউকে একবার হাত ধরলে তাকে যমরাজের কাছ থেকেও ফিরিয়ে আনে। আরিয়ান, জেদ করবেন না, সময় নেই, বাচ্চারা মারা যাবে। বাচ্চারাও বাঁচবে আর তুমিও বাঁচবে। জিসান, মেইন কন্ট্রোল প্যানেলের বি সেকশনটা কি হ্যাক করা হয়েছে? জি বস, আমি ল্যাবের ইমার্জেন্সি ফায়ার ডোরটা বাইপাস করেছি। আপনি যদি চেম্বারের বাইরে থাকা ম্যানুয়াল ওভাররাইড লিভারটা একই সাথে টানেন আর আমি এখান থেকে কোড দিই, তবে ভিতরে না ঢুকেই গ্যাস রিলিজ করা সম্ভব, কিন্তু আপনার উপর দিয়ে প্রচন্ড প্রেসার যাবে। আরিয়ান আর এক মুহূর্তও দেরি করল না। সে চেম্বারের পাশে থাকা বিশাল লোহার লিভারটা ধরল। লিভারটা বছরের পর বছর পরে থেকে জং ধরে গেছে। ওটা নাড়তে গেলে দানবীয় শক্তির প্রয়োজন। আরিয়ান তার পেশির সবটুকু জোর দিয়ে লিভারটা টানতে শুরু করল। তার হাতের শিরাগুলো ফুলে নীল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সে লড়াই করছে লোহার সাথে। আহ জিসান, এখনই। আরিয়ানের গায়ে জ্যাকেটে গায়ে শক্তির চাপে ফেলে গেল। তার কপাল দিয়ে ঘাম আর রক্ত মিশে গড়িয়ে পড়ছে। ঠিক সেই সময় জিসান ওপাশ থেকে কমান্ড দিল। হঠাৎ একটা শব্দ হয়ে পাইপলাইনগুলো খুলে গেল এবং সোনালি অ্যান্টিডোট গ্যাস আকারে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। কাচের জারির ভেতরের তরলগুলো পাল্টে সাদা হয়ে গেল। বাচ্চারা ধীরে ধীরে চোখ মেলতে শুরু করলো। তারা নিরাপদ, কিন্তু অতিরিক্ত চাপের ফলে একটা পাইপ ফেটে গিয়ে গরম বাষ্প আরিয়ানের পিঠের দিকে ছিটকে এলো। আরিয়ান যন্ত্রণা চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়ল। আরিয়ান! অহনা দৌড়ে এসে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ানের মাথাটা অহনার কাঁধে হেরে পড়ল। অহনা 2 হাতে আরিয়ানের মুখটা তুলে ধরল। তার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। কেন করলেন এটা? কেন নিজের জীবন ঝুঁকির মুখে ফেললেন?
আমি তো আপনার কেউ ছিলাম না। কে বলেছে তুমি কেউ নো? আমার মতো একটা পাপিষ্ঠ মানুষের জীবনে তুমি তো প্রথম আলো দেখালে। তোমাকে মরতে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না অহনা। অহনা আরিয়ানের এই অসহায় কিন্তু বীরত্বপূর্ণ রূপ দেখে নিজেকে সামলাতে পারে না। সে আরিয়ানের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আরিয়ান তার সুস্থ হাতটা দিয়ে অহনার চুলে বিলি কেটে দিল। ল্যাবের সেই অন্ধকার আর যান্ত্রিক পরিবেশের মাঝেও এক অপার্থিব শান্তি তাদের দুজনকে ঘিরে ধরল। আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর মাফিয়া কিং আজ যেন এক সাধারণ প্রেমে পড়া যুবকে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরে আরিয়ান নিজেকে একটু সামনে নিয়ে অহনার চোখের জল মুছে দিল। দুজনের দৃষ্টি একে অপরের ওপর নিবদ্ধ। সেই চাহনিতে কোনো কথা নেই, কিন্তু অনেক না বলা অনুভূতি বিনিময় হয়ে গেল। তুমি বলেছিলে না তুমি ছায়ার মানুষ? আজ থেকে মনে রেখো, তুমি আমার ছায়া, আর ছায়া ছাড়া মানুষ বাঁচে না। অহনা লজ্জায়ের আবেশে আরিয়ানের বুকে আরও গাছে মিশে গেল। ঠিক সেই সময় জিসান তার দলব নিয়ে ল্যাবে প্রবেশ করলো। তারা বাচ্চাদের উদ্ধার করতে শুরু করলো। জিসান তাদের দুজনকে ওই অবস্থায় দেখে একটু হাসলো এবং দ্রুত চোখ সরিয়ে নিল। বস, সব বাচ্চা সেফ। পুলিশ আর অ্যাম্বুলেন্স বাইরে ওয়েট করছে। আমাদের এখান থেকে সরতে হবে। কোবরার ব্যাকআপ টিম ধেয়ে আসছে। আজ থেকে কোবরার চ্যাপ্টার ক্লোজ। জিসান, বাচ্চাদের ভালো কোনো হাসপাতালে পাঠাও। আর অহনা, তুমি আজ থেকে আমার বাংলোর সবচেয়ে সম্মানিত মেহমান। কেউ যদি তোমার দিকে বাঁকা চোখে তাকায় তবে তার চোখ আমি উপড়ে ফেলবো। ব্ল্যাক কোবরাকে আমি এখনো শেষ করিনি। সে জেলে আছে ঠিকই, কিন্তু তার সব শেকড় উপড়ে ফেলতে হবে। আরিয়ান আর অহনা হাত ধরাধরি করে ল্যাবের বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। এতদিন আরিয়ানের জীবনে ভোর মানে ছিল নতুন কোনো শত্রু বা রক্তের খেলা, কিন্তু আজকের এই ভোরটা তার কাছে অন্যরকম। অহনার হাতটা তার হাতের তালুতে একদম মিশে আছে। আরিয়ান বুঝতে পারো সিংহাসন আর সাম্রাজ্যের চেয়েও বড় কিছু সে আজ জয় করেছে। বাংলোর পথে গাড়িতে বসে আরিয়ান অহনার দিকে তাকিয়ে থাকলো। অহনা ক্লান্তিতে আরিয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান নিজের মনেই বলল, অহনা, তোমাকে আমি এক নতুন পৃথিবী দেব, যেখানে কোনো লেপ থাকবে না, কোনো বিষ থাকবে না, থাকবো শুধু আমরা। ল্যাব থেকে ফেরার পর 7 দিন কেটে গেছে। আরিয়ানের বাংলোতে এখন এক শান্ত পরিবেশ। মায়েরা তার আসল বড় ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা, আর অহনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কিন্তু আরিয়ানের মনের ভেতর অস্থিরতা কমেনি। সে জানে ব্ল্যাক কোবরা জেলে থাকলেও জহির এবং শওকত সাহেবের কিছু গোপন নথি এখনও তার হাতে আসেনি। সবচেয়ে বড় কথা, আরিয়ানের বাবা কেন তার ভাইকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই রহস্যটা এখনও ধোঁয়াশা। আজ রাতে আরিয়ান তার বাবার লাইব্রেরি ঘরে বসে সেই রহস্যময় চিপটা বিশ্লেষণ করছিল, যা অহনা তাকে দিয়েছিল। জিসান পাশে বসে ডেটা ডিকোড করছে। হঠাৎ স্ক্রিনটা উজ্জ্বল হয়ে উঠল এবং একটা পুরনো ভিডিও ফাইল প্লে হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়ানের বাবাকে তার চোখে মুখে গভীর উদ্বেগ। আরিয়ান, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তবে জানবে আমি আর নেই। আমার নিজের ভাই, যাকে তুমি চাচা হিসেবে চেনো, সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছে। সে কেবল মাফিয়া হতে চায়নি, সে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। আমি যখন তার প্রজেক্ট ভাইপারের কথা জানতে পারি তখন আমি তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমার পরিবারকে ধ্বংস করার হুমকি দেয়। আরিয়ান, তোমার মা আর মায়েরাকে বাঁচানোর জন্য আমি এক কঠিন চাল খেলেছিলাম। আরিয়ান স্তব্ধ হয়ে ভিডিওটা দেখছে। ভিডিওতে আরও জানা গেল যে 10 বছরের আগে সেই অগ্নিকাণ্ড আসরে আরিয়ানের বাবা নিজেই পরিকল্পনা করেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে, যাতে দুনিয়ার চোখে তার পরিবার মৃত মনে হয় এবং কোবরা তাদের আর খুঁজে না পায়। কিন্তু সেই রাতে কোবরা সত্যি আগুন লাগিয়ে দেয় এবং পরিকল্পনা ভেস্তে যায়। আরিয়ানের মা সত্যি মারা যান, কিন্তু মায়েরাকে কোবরা চুরি করে নিয়ে যায় তাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার জন্য। তার মানে বাবা আমাদের বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু চাচা সেটা হতে দেননি। ঠিক সেই সময় অহনা ঘরে ঢুকলো। তার হাতে একটি পুরনো ডায়েরি, যে ডায়েরিটা আরিয়ানের সামনে রাখল। আরিয়ান, ওই ডায়েরিটা ব্ল্যাক কোবরার গোপন লকার থেকে আমি সরিয়েছিলাম। ওটাতে লেখা আছে আমার আসল পরিচয়। আপনি জানলে অবাক হবেন, আমি কোনো সাধারণ সিকিউরিটি গার্ডের মেয়ে নই। তবে তুমি কে অহনা? পরিষ্কার করে বলো। আপনার বাবা এবং ব্ল্যাক কোবরার আরও একজন বড় ভাই ছিল, যে বিদেশে থাকতো। কোবরা তাকেও সরিয়ে দিয়েছিল এবং তার সম্পত্তি দখল করেছিল। আমি হলাম আপনার সেই বড় চাচার মেয়ে, অর্থাৎ আরিয়ান, আমি আপনার আপন চাচাতো বোন।
আমি আপনার বাবার বড় ভাইয়ের মেয়ে। কোবরা আমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করেছিল, যাতে ভবিষ্যতে আমি আপনার বিরুদ্ধে লড়াই করি এবং আপনার বাবার সম্পত্তির আসল উত্তরাধিকারী হিসেবে আমাকে ব্যবহার করে সে সবটা নিজের নামে করে নিতে পারে। আরিয়ানের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তার মনে হলো অহনা কোনো বাইরের কেউ নয়, সে তার নিজের পরিবারেরই অংশ। এই বিশাল সাম্রাজ্য, এই মাফিয়া জগৎ, সবকিছুর মূলে ছিল এই উত্তরাধিকারের লড়াই। অহনা, তুমি আমার রক্তের সম্পর্ক, আমি ভাবতেও পারিনি আমার পরিবারে এত শত্রু লুকিয়েছিল। শুধু তাই নয় আরিয়ান, শওকত সাহেব আর জহির আসলে ব্ল্যাক কোবরার কেউ ছিলেন না। তারা ছিলেন আপনার বাবার সেই শুভাকাঙ্ক্ষী, যারা কোবরার ভয়ে শত্রু সেজে আপনাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। ডক ইয়ার্ডে জহির যা করেছিল তা ছিল আপনাকে পরীক্ষা করা, আপনি মায়েরার জন্য কতটা ঝুঁকি নিতে পারেন তা দেখার জন্য। সব রহস্য একে একে পরিষ্কার হয়ে গেল আরিয়ানের সামনে। সে বুঝতে পারল সে এতদিন যাদের শত্রু ভেবেছে তারা আসলে ছদ্মবেশে তাকে সাহায্য করছিল, আর তার নিজের চাচা ছিল আসল শয়তান। ঠিক তখনই জিসান একটা জরুরি কল রিসিভ করলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বস, জেল থেকে খবর এসেছে ব্ল্যাক কোবরা পুলিশের ভ্যানে বিষক্রিয়ায় মারা গেছে। যাওয়ার আগে সে একটা চিটকোট রেখে গেছে আপনার জন্য। আরিয়ান চিরকুটটা পড়ল, তাতে লেখা ছিল, আরিয়ান, খেলা শেষ হয়নি। আমি মরে গেলেও আমার প্রজেক্ট ভাইপার অমর থাকবে। তোমার শরীরের ভেতরেও আমি বিষ ঠুকিয়ে দিয়েছি অনেক আগে, যা ধীরে ধীরে তোমাকে শেষ করবে। সে ভেবেছে আমি ভয় পাবো। অহনা, তুমি যে অ্যান্টিটিউড তৈরি করেছো তা কেবল ওই বাচ্চাদের জন্য নয়, আমার জন্য ছিল। জিসান, আজকের পর এই শহরে আর কোনো ব্ল্যাক কোবরা বা প্রজেক্ট ভাইপার থাকবে না। আমি আর মাফিয়া কিং হয়ে থাকতে চাই না। আরিয়ান তার বাবার সব অবৈধ সম্পত্তি দাতব্য সংস্থায় দান করার সিদ্ধান্ত নিল। সে তার বন্দুকগুলো লকার বন্দি করে রাখল। মাফিয়া জগৎ থেকে অবসর নিয়ে সে এক নতুন জীবন শুরু করার শপথ নিল। কয়েক মাস পর সমুদ্রের ধারে একটি সুন্দর বাড়িতে আরিয়ান, মায়রা আর অহনা বসে সূর্যাস্ত দেখছে। আরিয়ানের চোখে এখন আর আগুনের ফুলকি নেই, আছে এক শান্ত প্রশান্তি। অহনার হাতটা সে শক্ত করে ধরে আছে। অহনা, অনেক রক্ত ঝরেছে, অনেক রহস্যের মাঝে আমরা বড় হয়েছি, কিন্তু এখন থেকে আমাদের জীবন হবে একদম সাধারণ। কোনো বন্দুকের শব্দ থাকবে না, কোনো অন্ধকার করিডোর থাকবে না। আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আরিয়ান। অন্ধকার কেটে গেছে, এখন শুধুই আলোর সময়। আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর রাজা আর শান্তির খোঁজে এক সাধারণ মানুষে পরিণত হয়েছে। রহস্যের জটগুলো খুলে গিয়ে এক সুন্দর সম্পর্কের জন্ম দিয়েছে। মায়েরা তার দুই বড় ভাই বোনকে দেখে হাসছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই বিশাল বাংলোটি আজ আলোয় ঝলমল করছে। তবে এই আলো কোনো ষড়যন্ত্রের নয়, বরং উৎসবের। আজ আরিয়ান খানের অন্ধকার জগতের সম্রাট পরিচয়টি চিরতরে মুছে গেছে। সে এখন একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবক। বাংলোর চারপাশে সেই সশস্ত্র পাহারা এখন আর নেই, তার বদলে বাগানে ফুটেছে লাল গোলাপ আর রজনীগন্ধা। আরিয়ান বাংলোর বিশাল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার পরনে আজ কালো শার্ট নয়, বরং ধবধবে সাদা পাঞ্জাবি। তার চোখে মুখে এখন আর সেই ভয়ঙ্কর কাঠিন্য নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। দিন যায় দিন আসে, কিন্তু আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন। ক্ষতগুলো পূরণ হয়নি ঠিকই, কিন্তু সেই ক্ষতগুলোতে প্রলেপ দেওয়ার মতো মানুষ এখন আমার পাশে আছে। আরিয়ানের ভাবনার মাঝে পেছন থেকে কেউ এসে তার চোখ টিপে ধরল। আরিয়ান মুচকি হাসল। সে জানে এই নরম হাতের স্পর্শ কার। মায়েরা বড় হয়েছিস, কিন্তু দুষ্টুমি এখনো গেল না। হাত সরা, আমি জানি এটা তুই। উফ ভাইয়া, আপনি সব বুঝে ফেলেন। আচ্ছা, আজ আমাদের এই খুশির দিনেও আপনি একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবি নিচে আপনার জন্য অপেক্ষা করছে। ভাবি, ওহনা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, অহনা আপুকে আজ একদম পরীর মতো লাগছে। চলুন নিচে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আরিয়ান মায়রার হাত ধরে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে আছেন জিসান আর অহনা। জিসান এখন আর কেবল বডিগার্ড নয়, সে আরিয়ানের ছোট ভাইয়ের মতো। আর অহনা নীল রঙের একটি শাড়ি পরে সোফায় বসে আছে। তার চেহারায় সেই ল্যাবের বিষাক্ত স্মৃতি এখন আর নেই, বরং এক নতুন জীবনের লাবণ্য ফুটে উঠেছে। আরিয়ান অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল।
না, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি মাফিয়ার সম্রাট হতে পেরেছিলাম সবার ভয়ে, কিন্তু আজ আমি এই সাম্রাজ্যটা জয় করেছি শুধু তোমার ভালোবাসায়। আরিয়ান, আমি তো ভেবেছিলাম আমার জীবনটা ওই ল্যাবেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমাকে শুধু বাঁচাননি, আমাকে একটা পরিবার দিয়েছেন। আমি আজ খুব খুব সুখী। আরিয়ান পকেট থেকে একটি ছোট মখমলের বক্স বের করলো। ভেতরে ছিল হীরা বসানো একটি আংটি। সে অহনার হাতটি নিজের হাতের মুঠোয় নিল। অন্ধকার জগৎ থেকে বের হওয়ার পর আমি কোনোদিন ভাবিনি আবার কাউকে ভালোবাসতে পারবো। অহনা, তুমি কি সারা জীবন আমার এই শান্ত হয়ে যাওয়া জীবনের সঙ্গী হয়ে থাকবে? আমি তো অনেক আগে আপনার হয়ে গেছি আরিয়ান। মৃত্যু পর্যন্ত আমি আপনার ছায়া হয়ে থাকবো। আরিয়ান অহনার আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। মায়রা আর জিসান হাততালি দিয়ে উঠল। পুরো বাংলোটি তখন হাসিতে মুখরিত। জিসান এগিয়ে এসে আরিয়ানের কাঁধে হাত রাখলো আর বলল, বস, ব্ল্যাক কোবরা সেই ল্যাবগুলো এখন অনাথ আশ্রমে পরিণত হয়েছে। সব শিশু এখন পড়াশোনা করছে। আপনার বাবার আত্মা আজ সত্যি শান্তি পাবে। এটাই তো আসল জয় জিসান। বন্দুকের গুলি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জগৎ জয় করাই হলো আসল রাজত্ব। রাতের আকাশটা আজ অনেক পরিষ্কার। নীল আকাশে পূর্ণিমার চাঁদটা হাসছে। আরিয়ান আর অহনা পাশাপাশি দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে আছে। মাফিয়া কিং এর সেই ভয়ঙ্কর জীবন এখন কেবল একটি ধূসর স্মৃতি। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার গল্প, যেখানে ভয় নেই, রক্ত নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসার প্রশান্তি। এভাবে আরিয়ান এবং অহনা তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করে। মায়রা নিজেও তার পরিবারকে, তার ভাইয়াকে এবং তার ভাবিকে ফিরে পেয়ে তার জীবনে ঘটে যাওয়া সকল অপ্রত্যাশিত সকল যন্ত্রণাদায় ক্ষতগুলো ভুলে যেতে শুরু করেছে। কারণ তার ভাইয়া এবং তার ভাবি তাকে সম্পূর্ণ ধরনের সাপোর্ট এবং সহযোগিতা করছে তাকে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য। অহনা মনে মনে বিশ্বাসই করতে পারে না যে সে এখন তার আগের জীবনে নিজেও একটা সুন্দর স্বাভাবিক জীবন পেয়েছে। তাহলে কি এমন মন খারাপ দেখে আরিয়ান যখন তাকে জিজ্ঞেস করে, তখন তাহলে ইমোশনালি আরিয়ানকে বললে আরিয়ান তখন অহনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বলে যে জীবনে উত্থাল পাথাল হতেই থাকে, তাই বলি কি আর জীবন থেমে থাকে? তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমাপ্ত।